কোশ্চেনটা কি বলেছে, আইডেন্টিফাই দ্য বিহেভিয়ার অফ ইচ অফ দ্য ফলোইং কস্ট, ঠিক আছে তো, ইচ অফ দ্য ফলোইং কস্ট অ্যান্ড ক্যালকুলেট টোটাল কস্ট অ্যাট 80% ক্যাপাসিটি। ওরা তোকে প্রথমে যে আগের অঙ্কটা করালাম ওরকমই টাইপের অঙ্ক দিয়েছে, বলছে তোমাকে আগে কস্ট বিহেভিয়ার বলো, বলে কস্ট আইটেম এ এটা কি বিহেভিয়ার, কস্ট ফিক্স নাকি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল বলতে হবে, বিটা কি ফিক্স ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, আর সিটা কি ফিক্স নাকি ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল, ঠিক আছে। এই অঙ্কটা তুই বলি স্যার অঙ্ক তো করা যাবে, কোনো সমস্যা নেই, এটা করার পর ও লাস্টে আবার তোকে টোটাল কস্ট বের করতে হবে 80%। তুই বলি স্যার আপনি যে লাস্ট অঙ্কটা করালেন একই অঙ্ক, দেখ একই রকমের অঙ্ক লাগছে, কিন্তু আগের অঙ্কটায় একটা ইজি করে দিয়েছিল আমাকে, ইউনিট বলেছিল, দেখ এখানে 60% 90% বলে। তুই আগের অঙ্কটা দেখ, যে কোনো একটা অঙ্ক দেখ, যে কোনো অনেকগুলো অঙ্ক করালাম, তো যেই অঙ্কটা করালাম সেই অঙ্কটা কি কি ইউনিট ছিল, 1000 ইউনিট 2000 3000 ইউনিট বলেছিল, কিন্তু এখানে ইউনিট বলে দেয়, অঙ্কটা করাই পসিবল। তাহলে সেরকম ক্ষেত্রে আমাকে কিছু অ্যাজাম্পশন করে নিতে হবে, এখানে একটা অ্যাজাম্পশন করে এগোতে হবে, নাহলে ইউনিট ছাড়াই অঙ্ক এগোনো যাবে, এই অঙ্কটা ইউনিট ছাড়া এগোনো যাবে, জন্য একটা অ্যাজাম্পশন করে নিয়ে তারপর অঙ্কটা ইজিলি হয়ে যাবে, তারপর আগের মতো কি বললাম বুঝলি, একটা লাইন অ্যাজাম্পশন আগের মতো পরীক্ষা দিয়েছিল। তাহলে যে স্টুডেন্ট সুন্দর করে অ্যাজাম্পশন করতে পেরেছে সে করে ফেলেছে, যে অ্যাজাম্পশন করতে পারে তার তো অসুবিধা হয়েছে। তো দেখ আমি অ্যাজাম্পশন করছি, লিখছি, লেখাটা লেখ, লেখ অ্যাজিউম, লেখ অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি, লেখ অ্যাজিউম, ঠিক আছে, লেখ অ্যাজিউম কমা দিয়ে লেখ অ্যাট ফুল ক্যাপাসিটি, অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি। তাহলে ফুল ক্যাপাসিটি কাকে বলে, 100% কে বলা হয় ফুল ক্যাপাসিটি, 60% 80% 90 তো ফুল ক্যাপাসিটি নয়, ফুল ক্যাপাসিটি 100%, অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি 100%। তাহলে 100%, তাহলে অ্যাজিউম অ্যাট ফুল ক্যাপাসিটি মানে 100% ব্র্যাকেট করে দিলাম, 100% ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে। লিখবি সেক্ষেত্রে আউটপুট ইজ, লেখ আউটপুট ইজ 100 ইউনিটস। আমি এটা অ্যাজাম্পশন করলাম, ভালো করে বোঝ, আমি এটা অ্যাজাম্পশন করলাম যে না, এই কোম্পানি যদি 100% ফুল ক্যাপাসিটিতে কাজ করে তাহলে প্রোডাকশন করবে 100 ইউনিট, এটা আমি অ্যাজাম্পশন করলাম। তাহলে 100% যদি 100 ইউনিট প্রোডাকশন করে তাহলে 60% ক্যাপাসিটি কত ইউনিট হবে, 60% ক্যাপাসিটি কত ইউনিট হতে পারে, 60 ইউনিটস, 60 ইউনিটস। আর কি কি বলেছে, 90% বলেছিল কোশ্চেনে, তো 90% ক্যাপাসিটিতে কত হবে, 90 ইউনিটস। আর তোকে বের করতে বলেছিল কত, 80% ক্যাপাসিটি, দেখ কোশ্চেন পর 80% ক্যাপাসিটি বের করতে বলেছিল, তাহলে 80% ক্যাপাসিটিতে কত ইউনিট হবে, এবার তো অঙ্ক আগে ইজি হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এবার ঘর সাজা যেভাবে করে শিখিয়েছিলাম সেই ঘর সাজা অঙ্কটা হয়ে যাবে। কি লিখতে বলেছিলাম বল, দাগ কেটে নে, কটা ঘর হয়েছিল, 6টা ঘর হয়েছিল, তাই তো 6টা ঘর, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে গেল। প্রথম আইটেমটার নাম কি লিখেছিলাম, কস্ট আইটেম, তাই তো, প্রথমটা কি লিখেছিলাম, কস্ট আইটেম, লেখ প্রথমে লেখ কস্ট আইটেম, তারপর লিখবো লেখ কস্ট অ্যাট, কত পার্সেন্ট বলেছিল কোশ্চেনটা, দেখ প্রথমে কত পার্সেন্ট ছিল, 60%, লেখ কস্ট অ্যাট 60% ক্যাপাসিটি, ঠিক আছে, কস্ট অ্যাট 60% ক্যাপাসিটি লিখলাম। তারপরে ঘরে কি লিখেছিলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, মনে পড়ছে তো, তারপরে ঘরে কি লিখেছিলাম, ভেরিয়েবল কস্ট, তারপরে ঘরে কি লিখেছিলাম, ফিক্স কস্ট, আর লাস্টের ঘরে লিখেছিলাম রিপ্লেস, ঠিক আছে। এবার কস্ট আইটেম কি কি ছিল বল, এ বি আর সি। তাহলে বল দেখি কোশ্চেন পড়ে পড়ে বল, 60% ক্যাপাসিটিতে কস্ট আইটেম এর খরচা কত ছিল, 24,000, বিতে কত ছিল, আর সিতে, সিতেও 24, তাই তো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এইমাত্র শেখালাম, ফর্মুলা কি, চেঞ্জ ইন কল বাই চেঞ্জ ইন আউট। সবাই কোশ্চেনের দিকে তাকা, প্রত্যেক কোশ্চেনের দিকে তাকা। 60% ক্যাপাসিটিতে খরচা কত ছিল এর কথা বলছি, 24,000, আর 90% খরচা কত ছিল, 24,000, তাহলে খরচের চেঞ্জ কত হয়েছে, 0। তাহলে 0 ডিভাইডেড বাই ইউনিটের চেঞ্জ কত হয়েছে, 60% মানে 60 ইউনিট, আর 90% মানে 90 ইউনিট, তাহলে ইউনিট চেঞ্জ 30, এখানে নাও 30, 0 কে 30 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে ভেরিয়েবল কস্ট 0ই হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। তাহলে পুরো 24,000 টাকা পুরোটাই ফিক্স কস্ট, তাহলে এটা কি রিমার্কস, ফিক্স কস্ট। ক্লিয়ার হয়েছে এটা,
এটা ক্লিয়ার হয়ে গেল, এটা কি রে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার তো পারবি, বুঝতেই পারছিস কি করতে হবে। কস্ট আইটেম বি তে যা, কোশ্চেনের দিকে তাকা। 60% খরচা পড়েছিল 22,000, 90% খরচা পড়েছিল 25,000। খরচা চেঞ্জ কত হয়েছে? 3,000। ইউনিটের চেঞ্জ কত? 30। তাহলে 3,000-কে 30 দিয়ে ভাগ করলে কত হয়? 100। ঠিক আছে, ভেরিয়েবল খরচা বের করবো। 60% 60 ইউনিট। এক ইউনিটের দাম যদি 100 টাকা হয়, তাহলে 60 ইউনিটের দাম কত? 60 ইন্টু 100। বল, আমাকে বল ভেরিয়েবল কস্ট করে বের করবো। ভেরিয়েবল কস্ট আমাকে দেখতে হবে কস্ট আইটেম বি। আমি তো 60% ধরে করছি। 60% কত ইউনিট ছিল? 60 ইউনিট। আর এক ইউনিটের খরচা কত? 100 টাকা হলে 60 ইউনিট খরচা কত? 60 ইন্টু 100, 6,000 টাকা। তাহলে এই 22,000 টাকার মধ্যে 6,000 টাকা হচ্ছে ভেরিয়েবল। তাহলে 16,000 টাকা কি ফিক্স কস্ট? তাহলে এটা কি ধরনের খরচা? সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কস্ট। কস্ট আইটেম বি হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। লাস্ট রইল কস্ট আইটেম সি। দেখ, সি তে খরচা ছিল 60% ছিল 24,000, আর 90% ছিল 36,000। খরচা চেঞ্জ কত হয়েছে? বল, খরচ চেঞ্জ কত হয়েছে? 12,000। খরচা চেঞ্জ হলো 12,000, আর ইউনিটে চেঞ্জ কত হয়েছে? 30। তাহলে 12,000-কে 30 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ? 400। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? 60 দিয়ে গুণ হবে, বুঝলি? কেন 60 দিয়ে গুণ হলো? 60 ইন্টু 400 করে দেখ কত হচ্ছে? 24। তাহলে ফিক্স কস্ট কিছুই নেই, তাহলে কি ধরনের খরচা? এটা ভেরিয়েবল খরচা। তাহলে প্রথম পার্টের অ্যান্সার পেয়েছি। আগের মতো পরীক্ষায় এসে কিচ্ছু ছিল না, অঙ্কের মধ্যে সোজা ছিল, জাস্ট একটা অ্যাজাম্পশন করে এগোতে হবে, নাহলে করতেই পারতো না। তো নাহলে করা যাবে না, তো অ্যাজাম্পশন করে এগোতে হবে। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক সবসময় ইউনিট বলতে হয়। পার্সেন্টেজ না বললে, পার্সেন্টেজের অঙ্ক থাকলে ইউনিট বলতেই হবে। আর আগের অঙ্কগুলো কি করছিল? ইউনিট বলে দিত। পার্সেন্টেজ মানে ইউনিট বলেছিল, এখানে পার্সেন্টেজ বলে, তাহলে ইউনিট তোকে একটা অ্যাজাম্পশন করে নিয়ে এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা তুই এখানে 100%-কে তুই 100 ইউনিট না হলে 1000 ইউনিট করতে পারত, কিন্তু 1000 যা খুশি ইউনিট ধরতে পারিস। এগোতে হবে, ইউনিট তোকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। হয়ে গেল এত অব্দি। তোকে এবার কি বের করতে বলেছে বল? টোটাল কস্ট বের করতে বলেছে। 80% ক্যাপাসিটি বেস অঙ্ক শেষ। এবার তো পারবি করতে, এটা তো না পারার কিছু নেই। 80% ক্যাপাসিটি টোটাল কস্ট কত? তাহলে কি লিখবো প্রথমে? কস্ট আইটেম এ, আগের অঙ্ক মতন, পুরো আগের লিখবো কস্ট আইটেম এ। কস্ট আইটেম এ কি হয়েছিল? ফিক্স কস্ট নাকি রে? ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট কত টাকা ছিল বল এতে? বল ফিক্স কস্ট কত ছিল? এই দেখ 24,000 টাকা। এই 24,000 টাকা তুলে দে, ওখানে বসা। ঠিক আছে, কস্ট আইটেম এ ব্র্যাকেট ফিক্স কস্ট লিখবি 24,000 টাকা। ঠিক আছে, তারপর লিখবি কস্ট আইটেম বি। এটা কি ধরনের খরচা বিটা? ব্র্যাকেটে লিখ সেই ভেরিয়েবল কস্ট। এই টাইপের অঙ্কগুলো কঠিন লাগছে? যে কোনো কঠিন না, ইজি অঙ্ক। এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে তোকে 5 নাম্বার দেবে, বেশি বড় দেবে না, 5 নাম্বারের অঙ্ক। সেই ভেরিয়েবল কস্ট। রিসেন্ট কয়েক বছরে আমি দেখছি কস্ট শিটের অঙ্ক দিচ্ছে না। রিসেন্টলি সিরিজে দেখছি কয়েক বছর কস্ট শিটের অঙ্ক দেয়। কস্ট শিটের অঙ্কের জায়গায় 5 নাম্বারের অঙ্কগুলো দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, তাই না? সেই ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, সেই ভেরিয়েবল কস্টে কি কি লিখবো বল? সেই ভেরিয়েবল কস্টে ফিক্সড আর ভেরিয়েবল। তাহলে ফিক্সড কত ছিল বল? ফিক্স ছিল 16,000। ভেরিয়েবল তো ক্যালকুলেট করতে হবে। 16,000 আর ভেরিয়েবল কত করেছিল রেট? 100 টাকা করে, তাই তো? ভেরিয়েবলের রেট কত করেছিল? 100 টাকা করে ছিল। ঠিক আছে, আর কতগুলো ইউনিট? 80টা ইউনিট, মানে 80%-কে আমি 80 ইউনিট ধরেছিলাম। তাহলে 100 ইন্টু 80 করলে 8,000। তাহলে 16 সাথে 8 যোগ করে কত হলো? 24,000। লাস্ট ওয়ান কস্ট আইটেম সি। কি লিখবে? এটা ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, এটা হলো ভেরিয়েবল। কি লিখবে এটাকে বল? ভেরিয়েবল কত করে ছিল? ভেরিয়েবল কস্ট বল। এটা তো 80 ইউনিট ছিল, তাই না? 400 করে 80 ইন্টু 400 করলে কত হচ্ছে? 3200। 24, 48 আর 32 কত হচ্ছে? 80,000 টাকা। অঙ্ক শেষ। এটাকে বলে টোটাল কস্ট। তো
এর সঙ্গে একটা থিওরি দিয়েছিল, অঙ্কটার সঙ্গে থিওরি ওয়ার্ড দিয়েছিল, কি বলেছিল, হোয়াট ইজ ওভারহেড অ্যাবজর্পশন, থিওরিটা দিয়েছিল। অ্যাবজর্পশন অফ ওভারহেড জিনিসটা কি, তাহলে হোয়াট ডু মিন বাই ওভার অ্যাবজর্পশন অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন ওভারহেড, মানে এটা লিখতে বলেছিল। এর উপর বেস করেই অঙ্ক দিয়েছে, ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন, ঠিক আছে তো। মানে এই ওভার অ্যাবজর্পশন আন্ডার অ্যাবজর্পশন জিনিসটা কি, অ্যাবজর্পশন বেশি করেছি না কম করেছি, ঠিক আছে তো। তো তার উপরই অঙ্ক, ঠিক আছে তো। তো এখানে কোশ্চেনটা পড়ছি, দেখ ভালো করে দেখবি, মানে অরে যে অঙ্কটা দিয়েছিল সেটা আমি করাচ্ছি। বলছে আ ফ্যাক্টরি হ্যাজ ওয়ান মেশিন শপ, ঠিক আছে, ফ্যাক্টরিতে একটা মেশিন শপ আছে, ঠিক আছে, ফলোইং ডেটা আর এভেলেবেল ইন রেসপেক্ট অফ দ্য শপ ফর আ পার্টিকুলার পিরিয়ড। কি বলছে এখানে, এস্টিমেটেড অর বাজেটেড ডেটা দিয়েছে। এস্টিমেট মানে এস্টিমেট করছি এরকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে তো। এস্টিমেট মানে কস্টিং মানেই তো এস্টিমেট, মানে নেক্সট ইয়ারে কেমন কি খরচা হতে পারে, এটা হচ্ছে এস্টিমেট। তো এস্টিমেট কি বলেছে, প্রোডাকশন ওভারহেড। প্রোডাকশন ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেডকে বলা হয়, ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এগুলোকে বলে প্রোডাকশন ওভারহেড। তো প্রোডাকশন ওভারহেড বলেছে কত, 10 লাখ টাকা, এটা এস্টিমেট করেছিল 10 লাখ টাকা। মেশিন আওয়ার, মেশিন আওয়ার কত বলেছে দেখ, মেশিন আওয়ার বলেছে 2.5 লাখ, মেশিন আওয়ার 2.5 লাখ মানে এত ঘন্টা মেশিন আওয়ার। লেবার আওয়ার কত বলেছে, লেবার আওয়ার বলেছে 20,000, মানে এগুলো, মানে একটা ফ্যাক্টরিতে মেশিন চলছে 2.5 লাখ ঘন্টা, আর ওয়ার্কাররা কাজ করছে 20,000 ঘন্টা, আর প্রোডাকশন ওভার বাই 10 লাখ। অ্যাকচুয়ালি রেজাল্ট কি বেরিয়েছে, বলছে প্রোডাকশন ওভারহেড ইনকার্ড 10,50,000, মেশিন আওয়ার ওয়ার্ক বলেছে 2,75,000, লেবার আওয়ার ওয়ার্ক বলেছে 25,000। বলছে ফাইন্ড আউট দ্য মেশিন আওয়ার রেট, সবার প্রথম তোকে মেশিন আওয়ার রেট বের করতে বলেছে, লেবার আওয়ার রেট বের করতে বলেছে, শিখিয়েছিলাম তো, মনে পড়েছে, প্রথম দিন না সেকেন্ড দিন শেখালাম, ঠিক আছে তো। মেশিন আওয়ার রেট আর লেবার আওয়ার রেট বের করতে বলেছে। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ আন্ডার অ্যাবজর্ব অর ওভার অ্যাবজর্ব ওভারহেড, ঠিক, এটা শেখায়নি, আন্ডার অ্যাবজর্ব ওভার অ্যাবজর্ব এটা শেখায়নি। ওভারহেড ইউজিং বোথ দ্য রিকভারি রেট, ঠিক আছে। তাহলে সবার প্রথম আমি তোদের বের করা শেখাবো মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেট তেমনি অঙ্ক করি, মেশিন আওয়ার রেট কি হতে পারে, প্রোডাকশন মানে ধর খরচা যত হয়েছে সেটাকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করলে মেশিন আওয়ার রেট, আবার টোটাল খরচা যেটা হয়েছে তাকে লেবার আওয়ার দিয়ে ভাগ করলে লেবার আওয়ার রেট বেরিয়ে যাবে। তো অঙ্কটা করতে করতে বোঝা যাবে। তো দেখ লেখ, প্রথমে লেখ মেশিন আওয়ার রিকভারি রেট, লেখ অ্যান্সার লেখ। প্রথমে কি লিখবো, মেশিন আওয়ার রিকভারি রেট, ঠিক কি লিখলাম বল, মেশিন আওয়ার রিকভারি রেট। এমনি বুঝতেই পারছিস ফর্মুলা কি বললাম, শিখিয়েছি তো, ফর্মুলা কি শিখিয়েছিলাম, ওভারহেড বাই মেশিন আওয়ার, তাই তো। তাহলে ফর্মুলা কি লিখবো, লেখ, লিখবি, কি লিখবি, কি বললাম বল, বাজেটেড, কি লিখছি, বাজেটেড, দেখ কোশ্চেনে কি লেখা ছিল উপরে, উপরে কি লেখা ছিল, এস্টিমেটেড বা বাজেটেড ডেটা ছিল না, এস্টিমেটেড বা বাজেটেড ডেটা লেখা ছিল তো কোশ্চেনে। তো ওটাই লিখতে হবে, কারণ তুই এখন কি বললি, তুই এখন বললি ওভারহেড, ওভারহেড বলতে কোন ওভারহেড, এস্টিমেটেড নাকি অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল না, এস্টিমেটেড উপর হয় সবসময়, সবসময় এস্টিমেটেড এর উপর হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে, হয় এস্টিমেটেড ওভারহেড লিখবি, আর না হলে বাজেটেড ওভারহেড লিখবি, কি বললাম বুঝতে পারলি তো। তাহলে কি লিখলাম, লেখ, আমি বাজেটেড লিখছিলাম, লেখ বাজেটেড, লেখ বাজেটেড প্রোডাকশন ওভারহেড, বাজেটেড প্রোডাকশন ওভারহেড, ঠিক আছে বাই মেশিন, হ্যাঁ, ডিভাইড বাই লিখবি কি, মেশিন আওয়ার, কোন মেশিন আওয়ার, অ্যাকচুয়াল, এস্টিমেটেড, অ্যাকচুয়াল কেন হচ্ছে, আমি তো এস্টিমেটই করছি, অ্যাকচুয়াল তো এখন হয়নি, অ্যাকচুয়াল তো করব, এস্টিমেটেড। এই যে মেশিন আওয়ার রেট করব বা ধর লেবার আওয়ার রেট করবো, সব এস্টিমেট বা বাজেটেড ডেটা নিয়ে করতে হবে, ডিভাইড বাই মেশিন আওয়ার্স। তাহলে কত ছিল বল, প্রোডাকশন ওভারহেড কত বলেছিল তোর, বাজেটেড প্রোডাকশন ওভারহেড 10 লাখ, আর এস্টিমেটেড মেশিন আওয়ার কত ছিল, 2.5 লাখ। তাহলে প্রথম অ্যান্সারটা বেরিয়ে গেল 4, প্রথম অ্যান্সার বেরিয়ে গেল 4। মেশিন আওয়ার রেট, মেশিন আওয়ার রিকভারি রেট হলো, এবার কি করবি, লেবার আওয়ার রিকভারি রেট নিশ্চয় করে ফেলতে পারি, মেশিন আওয়ার বুঝতে পারলি, লেবার আওয়ার বুঝে গেছিস, লেবার আওয়ার রিকভারি রেট, মানে হলো 10 লাখ বাই 2 ইয়ার, তাহলে এটা কি হবে, ওই একই কথা লিখবি, বাজেটেড প্রোডাকশন ওভারহেড, ডিভাইড বাই
লেবার আওয়ার্স, তাহলে কত ছিল 10 লাখ বাই লেবার আওয়ার কত ছিল 20,000, তাই তো? 10 লাখ বাই 20,000 করলে কত হচ্ছে 50। তাহলে এত অবধি ঘটনা ঘটলো, এত অবধি হলো, এটা প্রথম দুটো অ্যান্সার বের করে দিলাম। এবার আর কি বের করতে বলছে, আন্ডার অ্যাবজর্ব নাকি ওভার অ্যাবজর্ব বোথ রিকভারি, ঠিক আছে তো? তো এটা করে দেখাতে হবে, এটা তো রেট বের করলাম। এবার যেটা করতে হবে, মন দিয়ে শুনবি, ঠিক আছে তো? লেখ, প্রথমে কি লিখছি, প্যারা চেঞ্জ করে লিখবি, লেখ প্রোডাকশন ওভারহেড, লেখ প্রোডাকশন ওভারহেড, লেখ প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব, প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব on the basis of, on the basis of production overhead absorbed on the basis of, ঠিক আছে, on the basis of machine hour work, machine hour work। এখানে তোরা যদি ভালো করে কোশ্চেনটার দিকে তাকাস, অ্যাকচুয়ালি ওভার অ্যাবজর্ব আর আন্ডার অ্যাবজর্ব কি, এটা যদি জিনিসটাকে ভালো করে বোঝা যায়, তাহলে ব্যাপারটা বুঝতে হবে ওভার অ্যাবজর্ব বা আন্ডার অ্যাবজর্ব করতে গেলে তোকে আগে অ্যাকচুয়াল ওভারহেড বলতে হবে, অ্যাকচুয়াল ওভারহেড। তাহলে এখানে প্রোডাকশন ওভারহেডের অ্যাকচুয়াল কত বলেছে, 10,50,000। এবার দেখতে হবে অ্যাবজর্ব ওভারহেড কত, অ্যাবজর্ব মানে আমি কতটা অ্যাবজর্ব করেছিলাম, আমি কতটা অ্যাবজর্ব করেছিলাম, ঠিক আছে তো? সেটা আমি বের করবো, বলে দেয়নি, অন্যান্য অঙ্কে বলে দেয়, অন্যান্য অঙ্কে বলে দেয় যে প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব দার, এখানে বলে দিল প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব বলে দিল ধর সাপোজ 10 টাকা, অ্যাবজর্ব বলে দিল 10 টাকা, অরিজিনালি খরচ হয়েছে 12 টাকা। তাহলে তুই অ্যাবজর্ব বেশি করেছিস না কম করেছিস? কম করেছিস। অ্যাবজর্ব কম করেছিস, কারণ তুই অ্যাবজর্ব করেছিলি 10 টাকা আর অ্যাকচুয়ালি খরচা করেছি 12 টাকা, তাহলে অ্যাবজর্ব বেশি করেছিস কম করেছিস? কম করেছিস, এটাকে বলতো আন্ডার, আন্ডার ওভারহেড। এবার ধর উল্টো যদি ধর তো সাপোজ ধর তুই খরচা করেছিস 12 জায়গায়, ধর তুই খরচা করেছিস 8 টাকা, তাহলে এই অ্যাবজর্ব বেশি করেছিস না কম করেছিস? বেশি করেছিস, তখন ওভার অ্যাবজর্ব। তাহলে এই অঙ্কে না, এই অঙ্কে অ্যাকচুয়াল যেটা বলে দিয়েছে কিন্তু অ্যাবজর্বটা বলে ওটা বের করতে হবে, এই জন্যই আমি লিখলাম প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার ওয়ার্ক একবার করবো, অন দ্য বেসিস অফ লেবার আওয়ার ওয়ার্ক দুবার করতে বলেছে, ঠিক আছে তো? তাহলে কি করে করব, তুই দেখ, তোরা দেখ কোশ্চেনটার দিকে তাকা, অ্যাকচুয়াল ডেটার দিকে তাকা, অ্যাকচুয়াল ডেটার দিকে তাকা, কত ঘন্টা মেশিন, কত ঘন্টা চলছে, কত ঘন্টা মেশিন চলছে বলে দিয়েছে দেখ, 2,75,000 ঘন্টা মেশিন চলছে। তাহলে কি লিখবো, 2,75,000 ঘন্টা মেশিন চলছে, আর 1 ঘন্টা মেশিন চললে কত খরচা হয়েছে বের করেছিলাম 4 টাকা, মনে পড়ছে? তাহলে 2,75,000 সঙ্গে 4 গুণ কর, এই তো লিখলাম প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার ওয়ার্ক। বলে দিই আবার, প্রোডাকশন ওভারহেড অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার ওয়ার্ক, এটা তো বলে দেয়নি টাকাটা, এটা বের করলাম, কি করে বের করলাম, তোর কত ঘন্টা অ্যাকচুয়ালি কত ঘন্টা মেশিন চলছে 2,75,000, আর 1 ঘন্টা মেশিনে খরচা কত করে 4 টাকা করে, তাহলে কত 11 লাখ টাকা। তাহলে তুই অ্যাবজর্ব করেছিস 11 লাখ টাকা, অ্যাবজর্ব করেছিস 11 লাখ টাকা, কিন্তু অ্যাকচুয়ালি খরচা হয়েছে কত 10 লাখ টাকা। তাহলে অ্যাবজর্ব বেশি করেছিস না কম করেছিস? কম করেছিস। অ্যাবজর্ব কম করেছিস, আচ্ছা হ্যাঁ অ্যাবজর্ব কম করেছি, এখানে অ্যাবজর্ব করেছে কত 10,50,000, সরি 10,50,000 অরিজিনালি খরচা হয়েছে, ঠিক আছে, কিন্তু তুই অ্যাবজর্ব করেছিস 11 লাখ, তুই অ্যাবজর্ব তো বেশি করেছিস, তাহলে এটা ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, ঠিক আছে, লিখতে হবে, কি বললাম বুঝলেন তো? লেখ, এটা হচ্ছে ওভার অ্যাবজর্পশন ওভারহেড, লেখ, এখানে লিখবি কি ওভার, লেখ ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, ঠিক আছে তো? কি করে করবি, 11 লাখ মাইনাস 10,50,000, তাহলে কত বেরোলো অ্যান্সার, 50,000 টাকা বেরোলো ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড, ঠিক আছে? বোঝা গেল? তো সেম ভাবে নিয়ে নিয়ে কর, পরের পার্টটা তো নিয়ে নিয়ে হবে, নিয়ে নিয়ে করতে পারবি। তাহলে কি লিখবো, প্রোডাকশন ওভারহেড অ্যাবজর্ব অন দ্য বেসিস অফ লেবার আওয়ার ওয়ার্ক, 25,000 into 50 50.
25,000 ইন্টু 50, তাহলে কত হচ্ছে 12,50,000। তাহলে তুই অ্যাবজর্ব করেছিস 12,50,000 আর খরচা হয়েছে কত 10,50,000। তাহলে অ্যাবজর্ব বেশি করেছিস না কম করেছিস? অ্যাবজর্ব বেশি করেছিস, তাহলে ওভার অ্যাবজর্ব। 12,50,000 মাইনাস 10,50,000, তাহলে অ্যান্সার কত হলো? 2 লাখ টাকা। শেষ। আমরা আগের বছর পরীক্ষায় এসেছি। দেখ অঙ্কটা বলছি, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট বেস্ট অর্ডারিং কোয়ান্টিটি। বেস্ট অর্ডারিং কোয়ান্টিটি মানে তো বুঝতে পারলি ইওকিউ বলেছে। অর্ডারিং কোয়ান্টিটি টনে বলেছে, মানে ইউনিটটা বলে টন, ঠিক আছে তো? একটা আমরা যে ইওকিউ করছি না, ইওকিউ দু রকমের ইওকিউ হয়। একটা হয় ফর্মুলা মেথড, তোরা যে এতদিন যে ইওকিউ গুলো করলি এগুলোকে ফর্মুলা মেথড বলে। আর এখন যে ইওকিউ করবো এটাকে ট্যাবুলেট ইওকিউ বলে। কি বললাম? ট্যাবুলেট ইওকিউ। এই ধরনের ইওকিউ মানে এখনো পর্যন্ত ক্যালকুলেশন দুবার এসেছে। ওই যে বললে আসেই না, যেবার আসে, বুঝতে পারলি তো? 2 বছর এসছে, 1 বছর এসেছিল 2013 সালে এসেছিল, আর 1 বছর এসেছিল 2023 সালে এসেছিল অনার্স, ঠিক আছে তো? মানে আসে না খুব একটা, বাট তোর যেহেতু সিলেবাস আছে অনার্স এর স্টুডেন্ট, তোকে জেনে যেতেই হবে, সব সিস্টেম জেনে যেতেই হবে। তো দেখ কি বলছে কোশ্চেন, ওই যে ট্যাবুলেট ইওকিউ, বা আমি এটাকে বলি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড মানে বুঝিস? ট্রায়াল অ্যান্ড এরর মেথড মানে কি? ট্রায়াল অ্যান্ড এরর মেথড মানে হচ্ছে, মানে কি বলতো, মানে এর কোনো অ্যাকুরেট নিয়ম নেই, তোকে করে করে দেখতে হবে যে মেথডটা বেটার হয়, ঠিক আছে? তো দেখ কি বলছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য বেস্ট অর্ডারিং কোয়ান্টিটি। অর্ডারিং কোয়ান্টিটি কি বলেছে? লেস দেন 250 ইউনিট। কি বলেছে? লেস দেন 250 ইউনিট, ঠিক আছে? লেস দেন 250। আচ্ছা লেস দেন 250 মানে 250-র কম অর্ডার করবি। 250-র কম কত হতে পারে? 0 থেকে শুরু হয় 249 অব্দি হতে পারে। লেস দেন 250 যে কোনো ডিজিট হতে পারে, 0 থেকে 259, এটা 249, ঠিক আছে তো? আর তারপর যে 250 বাট লেস দেন 800, মানে 250 থেকে শুরু হয়ে 799 অব্দি হবে, ঠিক আছে তো? একই রকম 800 থেকে 2000, তারপর 2000 থেকে 4000, ঠিক আছে? আর 4000-এর অ্যাবাভ। আমার অ্যানুয়াল ডিমান্ড কত আছে বল? 4000 লস, 4000 ইউনিট, তাই তো? তার মানে এখানে বলছে লেস দেন 250, তুই 250-র নিচে ডিজিট নিবি। 250-র নিচে কোনো একটা ডিজিট নিবি। তুই এমন ডিজিট নে, এমন ডিজিট নে যেটা যার সঙ্গে 4000-কে ডিভাইড করলে রাউন্ডে বেরোবে। তুই 250-র নিচে 249 নিলে কেমন একটা বেরোবে যখন তুই করবি, মানে তুই এমন একটা, ও বললো 200, নিতেই পারিস 200। তারপর বলছে 250 থেকে 800, 400 নেই। মানে আমি চাইছি মানে 250, মানে 400-র সঙ্গে 4000 একদম রাউন্ডে আসা, এখন রাউন্ডে নিতে হবে, ঠিক আছে তো? তারপর 800 থেকে 2000, 1000 নেই, 1000 4000 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? তারপর হচ্ছে তো 2000 থেকে 4000 মানে কত হবে? 2000 থেকে বলছে 2000 থেকে 2000 থেকে 4000, 2000 নেই, 2000 নেই, অসুবিধা হয় 2000 নেই। তারপর 4000 এবং অ্যাবাভ 4000, 4000 নেই। তো হোল্ডিং কস্ট কত বলছে? এটা হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট, মানে সিআই বলে দিয়েছে, ঠিক আছে? আর কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার 8 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার মানে পি বলেছে 8 টাকা। তাহলে এবার যে ঘরগুলো বললাম, ঘরগুলোকে নামগুলো লিখি, তারপর অঙ্কটা করবো। এই দেখ ঘরগুলো এরকম ঘর কেটে নিয়েছি, ঠিক আছে তো? আমার সব পরে বলে, আগে দেখ ভিতরে ঘরগুলো প্রথম ঘরটার নাম লিখবি কি? অর্ডারিং কোয়ান্টিটি। অর্ডারিং কোয়ান্টিটি, প্রথম ঘরটা লিখবি অর্ডারিং কোয়ান্টিটি। কি লিখবি? প্রথম ঘরটা লিখবি অর্ডারিং কোয়ান্টিটি। সেকেন্ড ঘরটা লিখবি তোর কস্ট পার ইউনিট, ঠিক আছে? সেকেন্ড ঘরটা লিখবি কস্ট পার ইউনিট, ঠিক আছে? কস্ট পার ইউনিট, আমি শর্টে লিখলাম সিপিইউ, ঠিক আছে তো? তারপরে ঘরে লিখবি নাম্বার অফ অর্ডার। কি লিখলাম? নাম্বার অফ অর্ডার, ঠিক আছে? তারপরে ঘরে লিখবি কি বলতো? অর্ডারিং কস্ট। কি লিখলাম? তারপরে ঘরে লিখবি অর্ডারিং কস্ট। মনে পড়ে যখন আমরা টোটাল ইনভেন্টরি কস্ট করলাম অঙ্কগুলো, কি করলাম? টোটাল ইনভেন্টরি কস্ট বের করার ফর্মুলা কি? পারচেজ কস্ট, ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। সেই অর্ডারিং কস্টটা লিখছি, সেই অর্ডারিং কস্ট, ঠিক আছে তো?
তারপরে ঘরে লিখবো কি ক্যারিং কস্ট, তারপর ঘরে লিখ ক্যারিং কস্ট, তারপরে ঘরে লিখ পারচেস কস্ট, আর লাস্টের ঘরে লিখবো টোটাল কস্ট। লাস্টের ঘরে কি লিখলাম? টোটাল। বুঝে গেল কি বললাম? লাস্টের ঘরে লিখলাম টোটাল কস্ট, ব্যাস। সব হেডগুলো হলো। এবার প্রথমে একটা করে কি বললাম, আমি তোকে বল কি বললাম, কোশ্চেনটা কি ছিল? বলছে লেস দেন 250। তো লেস দেন 250 মানে কত ধরবো? 200। লেস দেন 250 মানে 200 ধরবো, লেখ 200। অর্ডারিং কোয়ান্টিটি ঘরে লিখবো, প্রথমে লিখবো 200, ঠিক আছে তো? তারপর কত ছিল বল? 250 থেকে 800, না না আমি আগে অর্ডারিং কোয়ান্টিটি সাজিয়ে নিচ্ছি। 250 থেকে 800 কত বলেছিলাম? 400, লেখ 400 লেখ। দেখ এক্সাক্ট কোনো ব্যাপার নেই, এখন তুই জিজ্ঞাসা করতে পারিস কারণটা বললাম কেন 200 ধরলাম। 0 থেকে 200 এর মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারিস, কিন্তু বেটার কোনটা তুই করতে গিয়ে বুঝতে পারবি। কারণ তুই নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা শিখেছিস, কি ফর্মুলা? ইউ বাই ইউ কিউ। ইউ কত বলেছিল ওকে? 4000। আর ইউ কিউ যদি 200 এর মধ্যে ধরিস, 4000 কে 200 এর মধ্যে ভাগ করলে কি বেরোবে? একদম কেমন একটা অ্যাপ্রক্স বেরোবে। তা আমি এই জন্য বলছি তোকে এমন একটা ডিজিট নেই যেন ডিভাইড করলে রাউন্ড বেরোবে, তোর করতে এত অসুবিধা না হয়, তোর নিজেরই অসুবিধায় পড়ে, এই জন্য আমি বললাম। ঠিক আছে? এর কোনো এক্সাক্ট মেথড নেই, এই জন্য নাম বলছি ট্রায়াল এন্ড এরর মেথড। ঠিক আছে তো? তো দেখ 200, তারপর 400, তারপর কত ছিল বল? দেখে দেখে বলতে হবে। আমি বলেছিলাম 800 থেকে 2000 মানে 1000 নেব। এই অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্কটা যথেষ্ট ইজি, কিন্তু এই অঙ্ক কেউ করে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইজি অঙ্ক, ঠিক আছে তো? সব মনে রাখতে পারবে। 2000 থেকে 4000 মানে কত হবে? কত বললাম? 2000 থেকে 4000 মানে 2000 নেব। তারপর একটা লাস্টেরটা নেবো 4000। সিপিইউ কস্ট পার ইউনিট কত কত বলেছিল বল অঙ্কে? অঙ্কে কস্ট পার ইউনিট বলে দিয়েছিল, ঠিক আছে তো? আচ্ছা সব বলে দিচ্ছি কস্ট পার ইউনিট। তারপর নাম্বার অফ অর্ডার, আচ্ছা নাম্বার অফ অর্ডার ঘরটা করে যেটা করতে পারবে সেগুলাই করে। নাম্বার অফ অর্ডার বল আমার অঙ্কে অ্যানুয়াল কনজাম্পশন কত? আমি এখানে ফর্মুলা লিখি যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়। নাম্বার অফ অর্ডার, এবং পরীক্ষা হলেও করে দেখাবি। নাম্বার অফ অর্ডার বের করার ফর্মুলা কি? ইউ বাই ইও কিউ, ঠিক আছে? ইউ বাই ইও কিউ। তাহলে ইও কিউ কোনটা এখানে? এখানে ইও কিউ কোনটা বলতে পারবি? ইও কিউ কোনটা? অর্ডারিং কোয়ান্টিটি হচ্ছে ইও কিউ। আর ইউ কত? 4000। তাহলে 4000 কে 200 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 4000 কে 200 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, ঠিক আছে? তারপর 4000 কে 400 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10। 4000 কে 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4। 4000 কে 2000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। 4000 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1। হয়ে গেল, নাম্বার অফ অর্ডার হয়ে গেল। ঠিক, এবার কি করবো? অর্ডারিং কস্ট। কি লিখবো? অর্ডারিং কস্ট। নিচে লিখছি, ফর্মুলা করে লিখছি না। অর্ডারিং কস্ট বের করার ফর্মুলা কি ছিল বল? এগুলো লিখে দিতে হবে, তাহলে কখন নাম্বার কাটবে না। নিচে যদি লিখে দিচ্ছি এগুলো, নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার ইন্টু কি? অর্ডারিং কস্ট পার অর্ডার, তাই তো? অর্ডারিং কস্ট লেখ, ফর্মুলাটা লেখ নিচে, নিচে লেখ ফর্মুলা, লেখ অর্ডারিং কস্ট ইকুয়াল টু, লেখ নিচে লেখ অর্ডারিং কস্ট ইকুয়াল টু, লেখ নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার, ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার, নাম্বার অফ অর্ডার ইন্টু অর্ডারিং কস্ট পার অর্ডার। হ্যাঁ এবার দেখ, এক একটা অর্ডারের দাম কত করেছিল? 8 টাকা করেছিল। তো প্রথম অর্ডারটা কত ছিল? 20। 20 ইন্টু 8 করলে কত হচ্ছে? 160। 10 ইন্টু 8 করলে হচ্ছে 80। 4 ইন্টু 8 করলে হচ্ছে 32। 2 ইন্টু 8 করলে 16। 1 ইন্টু 8 করলে হচ্ছে 8 টাকা। আচ্ছা হলো। এবার কি করবো? ক্যারিং কস্ট, তাই তো? নিচে লিখবো ক্যারিং কস্ট, ফর্মুলা জানি আমরা। দাঁড়া, ক্যারিং কস্ট বের করার ফর্মুলা কি ছিল বলতে পারবি? অ্যাভারেজ কি ছিল ফর্মুলা? অ্যাভারেজ ইনভেন্টরি,
আর ইওকিউ কে 2 দিয়ে ভাগ করাকে বলা হয় অ্যাভারেজ ইনভেন্টরি, এটাকে বলা হয় অ্যাভারেজ ইনভেন্টরি, ঠিক আছে? অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু সিআই মানে কি, ক্যারিং কস্ট পার ইউনিট, তাই তো? তো এখানে ক্যারিং কস্ট পার ইউনিট কোশ্চেনে কোনটা বলেছে? কোশ্চেনে ক্যারিং কস্ট, ওখানে বলেছে দেখ হোল্ডিং কস্ট, লেখ হোল্ডিং ইনটু লিখবি হোল্ডিং কস্ট পার ইউনিট, ইনটু লিখবি হোল্ডিং কস্ট পার ইউনিট, ঠিক আছে? হ্যাঁ বলবো, ক্যারিং কস্ট ইকুয়াল টু অ্যাভারেজ ইনভেন্টরি, ক্যারিং কস্ট ইকুয়াল টু অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু হোল্ডিং কস্ট পার ইউনিট, ঠিক আছে? এবার চলে আয় মেন অঙ্কে চলে আয়। তাহলে বল প্রথমটা বল, অ্যাভারেজ ইনভেন্টরি কত? 200 কে 2 দিয়ে ভাগ করলে কত? 100। এখানে লিখে লিখে দেখাই, এখানে লিখে লিখে দেখা, জায়গা আছে তখন লিখে লিখে দেখা। 200/2 100 ইনটু কত? 1.20, কত হচ্ছে? 120। তারপরে এরকম করে সব কটা কর। তারপর 400 লিখে লিখে দেখা, এটা 400/2 ইন্টু 1.2, মানে 200 ইন্টু 1 টাকা করে করলে কত হচ্ছে? 240। তারপর 1000 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 টাকা করে কত হচ্ছে? 3 নম্বরটা। তারপর 2000 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 টাকা 20 কত হচ্ছে? লাস্ট 4000/2 ইন্টু 1 টাকা 20 কত হচ্ছে? এবার পারচেস কস্ট করলে শেষ হয়ে যাবে। পারচেস কস্ট করবো, শুনলি তো? না, কস্ট পার ইউনিট 1.2 বলেনি এখানে, এটা হোল্ডিং কস্ট বলেছে, তাই না? হোল্ডিং কস্ট পার ইউনিট বলেনি। তো শোন, এখানে এখানে কি হচ্ছে ব্যাপারটা, এই যে অর্ডারিং কস্ট বেরোলো না, অর্ডারিং কস্ট, এই অর্ডারিং কস্ট আর এখানে বেরোলো ক্যারিং কস্ট, ঠিক আছে? আর এখানে পারচেস কস্ট বের করো, তিনটে যোগ করো, ঠিক আছে? তিনটে যোগ করে যেটা বেরোবে তাকে বলা হবে। হ্যাঁ বল। এই যে এই তিনটে যে গ্রিন কালি দিয়ে হাইলাইট করলাম, কি বেরোলো? অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট আর পারচেস কস্ট, তিনটে কস্ট যোগ করলে কি হয় তাকে কি বলে? টোটাল কস্ট। এইবার হলো টোটাল কস্ট, পারচেস কস্ট বেরোলে টোটাল কস্ট বেরিয়ে যাবে, আর কিছু নেই, পারচেস কস্ট বেরোলে টোটাল কস্ট বেরিয়ে যাবে। এবার তোর পারচেস কস্ট কি করে বের করবো? অঙ্কে কস্ট পার ইউনিট বলে দেবে, এই অঙ্কে বলেনি বাট অঙ্কে কস্ট পার ইউনিট বলে দেবে, তার সঙ্গে কি গুণ করবো? অ্যানুয়াল কনজাম্পশন গুণ করে দেবো, 4000 সঙ্গে সবকটা গুণ করবো, হয়ে যাবে পারচেস কস্ট। পারচেস কস্ট বেরিয়ে যাবে, তারপর তিনটে কস্ট যোগ করবো, হয়ে যাবে টোটাল কস্ট। টোটাল কস্ট বেরিয়ে যাবে। এবার কোনটাকে সিলেকশন করতে হবে? যার টোটাল কস্ট কম, যার টোটাল কস্ট কম সেটাই আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি বললাম বুঝতে পারলি? এটাই হচ্ছে ব্যাপার। এবার এখানে কস্ট পার ইউনিট বলে দেয়নি অঙ্কে, ঠিক আছে? তো এই অঙ্কে কস্ট পার ইউনিট বলে দেয়। দেখ যেটা বলছি, এখানে কি বলেছে, অঙ্কটা ডিসকাউন্ট পার টন বলে দিয়েছে, কিন্তু কোনো কোনো অঙ্কে এখানে ডিসকাউন্ট পার টনের জায়গায় কোনো কোনো অঙ্কে বলে দেবে কস্ট পার টন। যদি এই অঙ্কটা কস্ট পার টন বলতো তাহলে কোনো সমস্যাই ছিল না। সাপোজ ধর এইগুলোই যদি কস্ট পার টন বলতো, সাপোজ ধর এইগুলো যদি বলতো কস্ট পার টন, তাহলে কি করবি? তোর ইউনিট কত ছিল? 4000, 4000 সঙ্গে নীল গুণ করে প্রথমটা 0 লিখতাম, বুঝতে পারলি তো? তারপর 4000 সঙ্গে 0.10, মানে আমার কথাটা বোঝার চেষ্টা কর। পারচেস কস্ট বের করার ফর্মুলা কি? পারচেস কস্ট বের করার ফর্মুলা কি? কস্ট পার ইউনিট ইনটু তোর অ্যানুয়াল কনজাম্পশন। তো এখানে তো কস্ট পার ইউনিট বলে দেয়, যদি কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিটের জায়গায় কি দিয়েছে? ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তাহলে এখানটা একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে পারচেস কস্ট লেখার দরকার। পারচেস কস্ট কখন লিখতে হবে?
যদি কস্ট পার ইউনিট বলে দেয়, কস্ট পার ইউনিট না বললে পারচেস কস্ট লিখতে হবে। আমি একটা অঙ্ক বাড়িতে দেবো, তো অঙ্ক করতে হবে এগুলো সেম ভাবে, একটা অঙ্ক দেবো, করবি, আর না যদি না করিস কোনো অসুবিধা নেই, পরের দিন আমার সামনে বসে করে দেবো, মানে যা এই অঙ্কে কস্ট পার ইউনিট বলে দেবে। দু রকমের অঙ্ক, এই টেবুলে ডিওকে দু রকমের অঙ্ক, কোনো অঙ্কে কস্ট পার ইউনিট বলে দেবে, কোনো অঙ্কে ডিসকাউন্ট পার টন বলে দেবে। ডিসকাউন্ট পার টন, আবার বললাম, কি বললাম, ডিসকাউন্ট পার টন। কোনো অঙ্কে ডিসকাউন্ট পার টন বলবে, কোনো অঙ্কে কস্ট পার ইউনিট বলবে। আমি কিছুক্ষণ আগে যে কেসটা বললাম কস্ট পার ইউনিট বললে কেসটা, কিন্তু এখানে কস্ট পার ইউনিট বলেন, এখানে কি বলেছে, বল কি বলেছে, ডিসকাউন্ট পার টন, ডিসকাউন্ট পার টন। তাহলে এখানে যে ঘরটা হবে এটা লিখ ডিসকাউন্ট, ডিসকাউন্ট লিখবি, ঘরটা লিখবি ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট লিখবি। Purchase discount. এখানে লিখবি, ঘর লিখবি, এখানে একটা ঘর লিখবি, ডিসকাউন্টের ঘর করবি, ডিসকাউন্ট। তো ডিসকাউন্টটা কি বলেছে ভালো করে তোকে পড়তে হবে। ডিসকাউন্ট প্রথমে হচ্ছে লেস দেন 250 হলে নীল ডিসকাউন্ট, লেস দেন 250 তে কত ডিসকাউন্ট, নীল। তো লেস দেন 250 মানে তোর ইওকিউ দেখ, লেস দেন 250 মানে কি 200, এখানে কোনো ডিসকাউন্ট নেই, ডিসকাউন্টে আসে গেল, ঠিক আছে। তারপর ড্যাশ দিলাম, ড্যাশ, কোনো ডিসকাউন্ট দেবে না, 250 নিচে যদি অর্ডার করো তাহলে কোনো ডিসকাউন্ট নেই। এবার এই দেখ আমি আবার বলছি শুনে নে, আরে পরের গুলো তো আছে তখন তো করবো। এখানে বলেছে কি, অনেক কোশ্চেন কি বলছে, লেস দেন 250, লেস দেন 250 হলে কোনো ডিসকাউন্ট নেই, তাই 200 মানে কি 250 নিচে, তাই কোনো ডিসকাউন্ট নেই, ডিসকাউন্টের ঘরে ড্যাশ বসলো, ডিসকাউন্টের ঘরে ড্যাশ বসলো, ঠিক আছে। এইবার কি বলেছে ভালো করে পড়, 250 থেকে 800, 250 থেকে 800 মধ্যে হলে 1 টনে 10 পয়সা ডিসকাউন্ট দেবে, 1 টনে 10 পয়সা। তা 250 থেকে 800 মধ্যে তুই কত নিয়েছিলি, 400 ইন্টু 10 পয়সা, মানে কত, 40 টাকা। বুঝতে পারলি গল্পটা, এই জায়গাটা যদি বুঝতে পারিস পরের গুলো এমনি ইজিলি বুঝিয়ে যাবে। 40 টাকা কি করে হলো বুঝতে পেরেছিস, 40 টাকা কি করে হলো, আবার বলছি, কোশ্চেনে তোকে বলেছিল 250 থেকে 800, 250 থেকে 800 মধ্যে, 250 থেকে 800 মধ্যে হলে কত টাকা ডিসকাউন্ট দেবে, 10 পয়সা ডিসকাউন্ট দেবে, তাই তো, 1 টনে 10 পয়সা, কিন্তু আমার 400 টাকা, 400 ইন্টু 10 পয়সা 40 টাকা হয়ে গেল। তারপর একটা বলছে 800 থেকে 2000 এর মধ্যে, 800 থেকে 2000 এর মধ্যে হলে 20 পয়সা ডিসকাউন্ট দেবে, 20 পয়সা। তাহলে 1000 ইন্টু 20 পয়সা করলে কত হচ্ছে বল, 200 লাস্ট। তারপরে কি বলছে 2000, তাই তো, 2000 থেকে 4000 এর মধ্যে হলে 30 পয়সা ডিসকাউন্ট দেবে, তাহলে 2000 ইন্টু 30 পয়সা করলে হচ্ছে 600 টাকা, আর 4000 লাস্টেরটা 40 পয়সা, 1600 হয়ে গেল, বোঝা গেল। তাহলে তোর অর্ডার কস্টে 160 টাকা খরচা হয়েছে, ক্যারিং কস্টে 120 টাকা খরচা হয়েছে, কত খরচা হলো টোটাল, 280 টাকা। কোনো ডিসকাউন্ট পেয়েছিস না। তাহলে 280 টাকাই খরচা হলো টোটাল, ঠিক আছে, টোটাল খরচা হলো 280 টাকা। তারপর একটা বলি বুঝতে পারবি, অর্ডার কস্টে খরচা হচ্ছে 80 টাকা, আর ক্যারিং কস্টে খরচা 240, 240 আর 80 করলে কত হয়, 320, 320 টোটাল খরচা হলো। আবার বলছি 280 হলো, কোনো ডিসকাউন্ট পাসনি তুই। সেকেন্ডটা বলি তাহলে বোঝা যাবে, সেকেন্ডেরটা বলি দেখ, সেকেন্ডেরটা কি বলেছিল 80 টাকা, সেকেন্ডের অর্ডারিং কস্টের দিকে টাকা, অর্ডারিং কস্ট, সেকেন্ডে অর্ডারিং কস্ট কত ছিল 80 টাকা, আর ক্যারিং কস্ট কত ছিল, টোটাল কত খরচা 320 টাকা, যার মধ্যে 40 টাকা ডিসকাউন্ট পেয়ে 280 টাকা। তারপর 32 টাকা, আবার এখানে 600 টাকা, 632 এর মধ্যে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলি, তাহলে কত খরচা 432, ঠিক আছে তো। তারপর 16 টাকা, আর এখানে 1200 টাকা, তাহলে 1216 থেকে 600 বাদ দিলে কত হয়, 616 লাস্ট, 2408, তাই তো, 2408 থেকে 1600 বাদ দিয়ে কত হচ্ছে 808। তাহলে বুঝতে পারলি, এত অব্দি বোঝা গেল কি বললাম, এত অব্দি প্রত্যেকে বুঝেছিস। এইবার দেখ, এত অব্দি ক্লিয়ার হয়েছে তো, এবার লাস্টের ঘরের দিকে তাকা, সবচেয়ে খরচ কম কোন ঘরে হয়েছে,
দুটোই সবচেয়ে খরচ কম, 280 280, ঠিক আছে তো? তার মানে তোর এর মধ্যে তোর কোনো ব্যাপার না, তুই যে কোনো একটাকে সিলেক্ট করতে পারিস, হয় তুই 200 ইউনিটটাকে সিলেক্ট করবি, অর্থাৎ আমার ইওকিউ 200টাকে সিলেক্ট করতে পারি, বা ইওকিউ 400টাকে সিলেক্ট করবি। আমার টার্গেট হবে ভাই সবচেয়ে খরচা কম কোথায়, দুটোতেই খরচা কম হয়েছে, শুনছিস? খোঁজাখুঁজি পরে করে এখানে দেখ কি বলছি। আমার খরচ কম কোথায় হয়েছে, খরচ কম কোথায় হয়েছে বল? দুটোতেই 280, দুটোতেই 280 খরচা কম হয়েছে, এখানেও 280, এখানেও 280। তাহলে সেক্ষেত্রে আমার অর্ডারিং কোয়ান্টিটি কত, অ্যাট এ টাইমে কত অর্ডার করবো, 200 অর্ডার করতে পারি, 400 অর্ডার করতে, দুটোই আমার ঠিক। তাহলে আমার অ্যান্সার লিখতে হবে মিনিমাম টোটাল কস্ট ইজ ₹280। লেখ মিনিমাম টোটাল কস্ট, লেখ লেখ অ্যান্সার লেখ, লাস্টে অ্যান্সার লেখ টোটাল কস্ট ইজ মিনিমাম, অ্যান্সার লেখ টোটাল কস্ট ইজ মিনিমাম। কি বললাম? টোটাল কস্ট ইজ মিনিমাম কত, ₹280। total cost is minimum ₹280 when order size, order size মানে বুঝলি অর্ডারিং কোয়ান্টিটি, when order size মানে যেখানে অর্ডার সাইজ কত হবে, when order size কত বলে হলো আমাদের, বল অর্ডার সাইজ 200 or 400 tons, 200 or 400 tons, 200 or 400 tons, বেশ হয়ে গেল। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলি? কোনটা এই কর্সপন্ডিংটা ছিল না, ওটা তো আমাকে ছিল না কর্সপন্ডিং, না আগে দাগ দিতে হবে। বোঝা গেল কি বললাম অঙ্কটা? বুঝতে পারলি অঙ্কটা? এই অঙ্কটা বাড়িতে একবার করবি, এই অঙ্কটা বাড়িতে একটিবার করবি, ঠিক আছে? এই অঙ্কটা বাড়িতে একটিবার করবি। কোশ্চেনটা পড়ছি, কি বলেছে? বলছে ফলোইং ইনফরমেশন ইজ এভেলেবেল ফর আ মান্থ, ইনফরমেশন দিয়ে দিয়েছে, কি বলেছে? ওপেনিং স্টক বলেছে 50,000 লিটার 5 টাকা করে, ওপেনিং স্টক, তার মানে এটা কিন্তু একটা লটের মাল 5 টাকা। পারচেস বলেছে 60,000 লিটার 6 টাকা করে, তাহলে এটাও আর একটা লটের মাল, দুটো লট হলো। দেয়ার আফটার আবার পারচেস করেছে 45,000 লিটার 5.5 টাকা করে, এটাও আর একটা লট, তিনটে লটের মাল। কটা লটের? ফার্স্ট লট, সেকেন্ড লট, থার্ড লট। ক্লোজিং স্টক 35,000 লিটার বলে দিয়েছে। তাহলে এই অঙ্কে ইস্যু বলেনি, তাই তো? এই অঙ্কে ইস্যু বলেনি, তাহলে একটু জাস্ট একটু ঠান্ডা মাথা খাটা, ইস্যু কত হয়েছিল তুই নিয়েও বুঝতে পারবি। জাস্ট এমনি আমি বলছি, তোর 50,000 ওপেনিং ছিল, তুই কিনলি কত, 60 আর 45, 60,000 কিনলি, 45,000 কিনলি, কত হলো? 1,10,000 আর 45, 1,55,000। তাহলে 1,55,000 মধ্যে তুই বেঁচে আছে কত, 35। তাহলে ইস্যু কত, 1,20,000। তার মানে তোকে বলে দেয়নি, প্রতিটা অঙ্কে ইস্যু বলে দেয়, অঙ্কে বলে দেয়, তাহলে তুই বুঝতে পারলি ইস্যু কি করে বের করে নিতে হবে। ইস্যু বেরিয়ে গেলে 1,20,000, বোঝা গেল কি বললাম? বোঝা গেল ইস্যু কি করে বের করতে হবে, 1,20,000। বলছে ক্যালকুলেট ক্লোজিং স্টক, তোকে ক্লোজিং স্টক বের করতে বলছে, এবং কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস মানে আরে ওই ইস্যুটা, ওটাই ম্যাটেরিয়াল কনজিউম, ওটাই কস্ট অফ গুডস। বলছে তুমি এটাকে ফিফোতে করে দাও আর ওয়েটেডে করে দাও। দেখ তোকে সিম্পলও বলেনি, আবার লিফও বলে, তোকে দুটো করতে বলেছে, তাহলে চল করে দিই। অঙ্কটা আমাদের কিচ্ছু নেই, এক ছিল, কিন্তু এখানে কোথাও ভালো করে আমার কথা শোন, কোশ্চেনে কোথাও বলেছে স্টোর লেজারে করতে, স্টোর লেজারে করতে, কেউ কোন স্টুডেন্ট কিন্তু স্টোর লেজার করতে পারে, কিন্তু করাটা বেকার। ও যদি স্টোর লেজার করে তাহলে তাহলে এবার কি কথা, দেখ ওখান থেকে কিছু বলেনি কোন মেথডে করতে হবে, তাহলে কিছু না বললে যে কোনো মেথড করতে হবে, স্টোর লেজার করতে পারে, উইদাউট স্টোর লেজার করতে পারে, কিন্তু এই অঙ্কের উইদাউট স্টোর লেজার করাটা বেটার। কারণ না, স্টোর লেজার করতে গেলে তুই ভাব কতটা দাগ কাটতে হবে, সময় নষ্ট হবে, এখান থেকে কোনো সময় নষ্ট হবে না, তাড়াতাড়ি হবে, ঠিক আছে তো? যদি পেপারে স্টোর লেজার মেনশন না করে তুই স্টোর লেজার করবি না, বললেই করবি, না বললে উইদাউট স্টোর লেজার করবি। কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি তো? না তুই ভাব যখন স্টোর লেজার বলতে কতগুলো আইটেম দিত, এদের আইটেমটা দুটো আইটেম দিয়েছে, তাহলে মোটামুটি একটা বুঝতে পারলি। দেখ কিভাবে করতে হবে আমরা আগে বুঝিয়েছি। তাহলে উপরে লেখ ইন দা বুকস অফ, লেখ, লিখতে থাক খাতায়, লেখ ইন দা বুকস অফ, যেমন লিখতে হয় পেপারে, লিখবো ইন দা বুকস অফ, লেখ ইন দা বুকস অফ ডট ডট ডট, ঠিক আছে? এবার এখানে কি করি আমরা, ম্যাটেরিয়াল নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং কোম্পানিরই হয়, হ্যাঁ কি না? ইন দা বুকস অফ ডট 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 দিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কোম্পানির নাম কি বলেছিল কোশ্চেনে? কিছু বলে, লিখলাম ইন দা বুকস ডট 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 ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হয়ে গেল। তারপর কি লিখবো, স্টেটমেন্ট শোয়িং, তাই তো? কিসের স্টেটমেন্ট করছিস সেটা তুই লিখতে হবে না, কি করছিস তুই, লেখ স্টেটমেন্ট শোয়িং। আচ্ছা কস্টিং এ না এগুলো খুব ভাইটাল, কস্টিং এর লেখাগুলো কিন্তু ভাইটাল, লেখার উপর অনেক নাম্বার ম্যাটার করে, এগুলো লিখতে হবে। স্টেটমেন্ট শোয়িং কি করব, কি বের করতে বলে তোকে, ক্লোজিং স্টক বের করতে বলেছে, আর কি বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে লিখবি স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড
cost of goods sold and closing stock of material. Statement showing cost of goods sold and কি লিখবো বল and কি বললাম ক্লোজিং স্টক। cost of goods sold and closing stock of material। হ্যাঁ মানে এখানে তো বলেনি তো, এখানে তো হ্যাঁ ঠিক, ম্যাটেরিয়াল কনজিউম কস্ট অফ গুডস সোল্ড ইস্যু সব মানে এক। and closing stock of material আন্ডার কোন মেথডে করছিস? ফিফো মেথড লিখে দিতে হবে। ঠিক আছে, এবার দেখ ঘরটা কেমন হয় শিখিয়েছিলাম আগের অঙ্কটা। ডেট প্রথমে লেখ, ডেট দাগ কাটতে হবে না, দেখ আমি কিভাবে লিখছি। ডেট, তারপর কি লিখবো পার্টিকুলার্স, তারপর লিখবি টোটালে একটা ঘর করবি টোটাল। এখানে কটা লট ছিল? 3টে লট ছিল, তাই লিখবি ফার্স্ট লট, সেকেন্ড লট আর থার্ড লট। এবার অঙ্কে কি কি লটের মাল ছিল বল অঙ্কে? 5 টাকা, 6 টাকা, 5.5 টাকা, তাই ছিল তো? 5 ফার্স্ট লটের ব্যাকেটে লিখবি ₹5, ₹5, এখানে ₹6 আর ওটা ₹7। ঠিক আছে, 5, 6, 5.5, বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার তো তুই অঙ্ক বুঝতে পারছিস, যদি মনে হয় দাগ কাটতে দাগ কাটলি, পরীক্ষায় দাগ কাটতে হবে তোকে, আমি একটু দাগ কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখ কি লিখবো। প্রথমে ডেট তো বলেনি অঙ্কে কিছু, প্রথমে লিখবো ওপেনিং, প্রথমে লিখবো ওপেনিং স্টক, লিখতেই পারিস ওপেনিং স্টক। কত বলেছিল বল ওপেনিং স্টক? 50,000 লিটার ওপেনিং স্টক বলেছিল 50,000, তাহলে টোটাল লিখলাম 50,000, তাই তো? টোটাল লিখলাম 50,000। তো 50,000 লিটার এক একটা রেট কত করেছিল? 5 টাকা করে, তাহলে কোন লটে বসানো উচিত? ফার্স্ট লটে 50,000, ব্যাস হয়ে গেল। না কিচ্ছু এখানে ইন্টু হবে না, এখানে জাস্ট ইউনিটের খেলা, এখানে শুধু ইউনিটের খেলা। ওপেনিং স্টকের পর কি বলে? তারপর পারচেস, তাই তো? পারচেস বলেছিল, বল পারচেস কত বলেছিল অঙ্কে? 60,000। 60,000 এই টোটালে লিখবো 60,000, ঠিক আছে? এটা কোন লটে? সেকেন্ড লট কত ছিল রেট? 6 এর ঘরে লিখবো 60,000, হয়ে গেল। তারপরে আবার পারচেস বলেছে 45,000, তাই তো? তাহলে আবার লেখ পারচেস 45,000, এটা কোন লটে লিখবো? থার্ড লটে, হয়ে গেল। টোটাল করে তো অবধি, এখানে 50,000, এখানে 60,000, এখানে 45,000, কত হচ্ছে? 50, 60, 1,10,000 আর 15, 1,55,000, তাই তো? এবার ইস্যু বলে, স্যার ইস্যু তো কোশ্চেনে বলে দেয়নি, কিন্তু তোকে তো কোশ্চেন পেপারে লিখে দিলাম। ইস্যু কত কত বললাম বল তখন? ইস্যু বুঝতে পারছিস তো? ইস্যু কত বলেছিলাম? 1,20,000। যদি বুঝতে অসুবিধা আমি এখানে জাস্ট ছোট্ট করে লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, চিন্তা নেই। দেখ না, 1,55,000 তোর কাছে এতটা ম্যাটেরিয়াল আছে, তুই তার মধ্যে বছরের শেষে কতগুলো ম্যাটেরিয়াল পড়ে আছে বল? বছরের শেষে পড়ে আছে তোর কাছে 35,000, তাহলে বাকিটাই তো ইস্যু। তাহলে 1,50,000 থেকে 35 বাদ দিলে 1,20,000, এটা হচ্ছে ইস্যু। এবার আমি দেখাবো কি করে ইস্যুটা বের করলাম। এখানে দেখাতে হবে না, নাম্বার কাটবে, না হলে না, ওর নাম্বার কাটার জন্য বসে আছে। তাহলে ইস্যু মানে কি? কস্ট অফ গুডস সোল্ড বললাম। ইস্যু মানে কি? ইস্যুর আর নাম কি বললাম? কস্ট অফ গুডস। ছোটবেলা থেকে অঙ্ক করছি, 11 থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা কি? আচ্ছা মনে নেই, বল মনে নেই? কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা, আর ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করে ক্লোজিং বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। দেখ কস্ট অফ গুডস সোল্ড ফর্মুলা কি লেখ, এটা তো আমি ডাইরেক্ট করে দিলাম, বাট পরীক্ষায় যোগ করে দেখাতে হবে। কস্ট অফ গুডস সোল্ড ফর্মুলা কি? ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং। ওপেনিং কত ছিল বল? 50,000। পারচেস কত হলো বল? পারচেস দুটো মিলে একবারে বল, দুটো মিলে তোর 50, 60, 45, 1,05,000। ক্লোজিং কত? 20। কি?
যে ক্লোজিং 35 বলেছিল না, আমি 35 তাহলে 1,20,000 হলো কস্ট অফ গুডস। এটা করে দেখাতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড নিচে লেখ কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু যেটা বললাম ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং। ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং। যে অনার্সের অঙ্ক প্রতি বছর অঙ্ক ইস্যু বলে দেয়, আগের বছর মানে লাস্ট ইয়ারে ইস্যু বলে দেয়। তো ঠিক আছে, একটু তো মাথা খারাপ হবে ওকে, ঠিক আছে? তো এরকম থাকতেই পারে কোশ্চেন পেপারে, ঠিক আছে? তো বা ধর তোর পরীক্ষা এরকমও দিয়ে দিতে পারে, বছর পারচেস দিয়ে দিল, ইস্যু দিয়ে দিল, ক্লোজিংও দিয়ে দিল, তাহলে তখন ওপেনিং বের করে নিতে হলো। হ্যাঁ থাকতেই পারে, এগুলো তোকে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে? 1,20,000 হয়ে গেল। তো কস্ট অফ গুডস সোল্ড মানে ইস্যু হচ্ছে 1,20,000। তাহলে এই যে টোটালের ঘরে লিখলাম 1,20,000, ঠিক আছে? মেথড কি? ফিফো। ফার্স্টে কে এসলে ফার্স্টে প্রথম লটে 50,000 দিয়ে দিলাম, ঠিক আছে? প্রথম লটে 50,000 দিয়ে দিলাম, চলে গেল। প্রথম লটে 50,000, তাহলে আরো তোমাকে 70 দিতে হবে। সেকেন্ড লট দিয়ে 60 দিয়ে দিলাম, ঠিক আছে? আর থার্ড লট দিয়ে কত দেবো তাহলে? 10। বোঝা গেল? বুঝতে পেরেছিস তো কি বললাম? টোটাল কত ছিল বল? ইস্যু কত বলেছিলাম? 1,20,000। ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে কে এসছে? ফার্স্টে 5 টাকা, 5 টাকার মাল দিয়ে দে, 50 দিয়ে দিলি, আরো দরকার 70। সেকেন্ড লটের মাল দিয়ে দে, 60 দিয়ে দিলি, তাহলে আর দরকার কত বল? তাই না, এটা 35,000 হচ্ছে, এখানে 35,000ই হচ্ছে। তাহলে এটাকে লিখবো ক্লোজিং স্টক। বুঝতে পারলি ব্যাপারটা কি করে করলাম? বল ক্লোজিং স্টক 35,000 টাকা বোঝা গেল। এবার ভ্যালু বের করতে হবে। এত অব্দি ক্লিয়ার আছে? মোটামুটি বুঝতে পেরেছিস তো? তার মানে পরীক্ষায় যদি তোকে উইদাউট টোল্ড দেয় বুঝতে পারবি, কিন্তু তারপরে কি করেছিল লাস্টে একটা শেখালাম তোকে বের করতে। কি বলেছে স্যার? আমাকে বের করতে বলেছে ক্লোজিং স্টক। ফর ক্লোজিং স্টক কত? ক্লোজিং স্টক 35,000। কত করে হবে বল? 35,000 কোন লটের মাল? 5 টাকা 50। 35 ইন্টু 5 টাকা 50 কর, ক্লোজিং স্টক বেরিয়ে গেল। কর 35-এর সঙ্গে 5 টাকা 50 গুণ কর, তো মিলে গেছে অ্যান্সার। ক্লোজিং স্টক বেরিয়ে গেল, ঠিক আছে? আর কি বের করতে বলছে তোকে? কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? তোকে বের করতে বলছিল কি আর বল? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে নিশ্চয়ই বাড়িতে অঙ্কটা বলে ইজিলি পেরিয়ে যাবি, ওটা না দেখেও পেরিয়ে যাওয়া উচিত। কস্ট অফ গুডস সোল্ড, দেখ কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করবো? দেখ এই দিক দেখা, এই দেখ ইস্যু, এই দেখ আমি তোকে আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি, দেখ এই দেখ, এই যে 50,000 এটা ইস্যু, 60,000 ইস্যু, আর 10,000 ইস্যু, এই তিনটেই তো ইস্যু। 50,000 সঙ্গে 5 গুণ করো, 60,000 সঙ্গে 6 গুণ করো, 10,000 সঙ্গে 5.5, এটা হয়ে গেল সেল করে দে। বুঝতে পারলি কি বললাম? বল বল কি বললাম বল? 50,000 সঙ্গে 5, আস্তে 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 50,000 5 গুণ কর, 60,000 সঙ্গে 6 গুণ কর, 3,60,000। ঠিক আছে তো? আর হচ্ছে তোর 10,000 না, ওটা 10,000 সঙ্গে 5.5 গুণ কর, কত হচ্ছে? টোটাল বল, টোটাল একবারে বল কত হচ্ছে? 2,50,000, 3,60,000 আর 55, 6,65,000 দেখে নে। এটাই আছে অ্যান্সার। কি বুঝেছিস? তাহলে ফিফো মাথায় ঢুকলো? উইদাউট সেল অর্ডার দিলে পারবি তো করতে ফিফো? যাই দিকে তুই যদি এর চেয়ে রেটও বাড়িয়ে দে, পারবি তো করতে? তো রেট বাড়িয়ে দে, মানে আইটেম তো বাড়িয়ে দিতে হবে। আইটেম এখানে না, এই অঙ্কটা পরীক্ষা যদি দেয় আইটেম বাড়ানোর সম্ভাবনা নেই, এরকমই আইটেম থাকবে, হয়তো তোকে ডেট দিয়ে দেবে অঙ্কটাতে, ডেট। তো ডেট, তাহলে এখানে ডেটের ঘর দেখ ফাঁকাই বসেছে, এখানে ডেটের ঘর ফাঁকাই বসেছে। আচ্ছা প্রসেস ঠিক আছে, প্রসেস বুঝতে পেরেছি, কোনো কঠিনও লাগলো না, একই ধরনের অঙ্ক সব করতে পারবো। 6,65,000, তাহলে বুঝতে পারলি এটা? এটা হয়ে গেল। এবার কি করবো? ওয়েটেড। তো ওয়েটেড কি করবো? ওয়েটেডের ঘর তো খুব একটা বড় হবে না, ওয়েটেডে এতগুলো ঘর হবে না। ওয়েটেড কি হবে বল? প্রথমে লিখবো ডেট, লেখ ঘর কর। ডেট, কোয়ান্টিটি আর রেট আর না পার্টিকুলার দিতে হবে। আচ্ছা এই ঘটনাটা লিখতে হবে। কোন ঘটনাটা? ওপরের তো চিন্তা বক্সে আছে চিন্তা বক্স হবে তো তার স্টেটমেন্ট না না, ইন দা বক্স আবার লিখবো কেন? এই যে লিখে দিলাম, দেখ লেখা গেছে। ধরো লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড। ওয়েট করবি তো, আবার লিখতে হবে। দা আমাদের আসছে লেখ আস্তে, স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড, স্টেটমেন্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড এন্ড ক্লোজিং স্টক, ঠিক আছে তো? আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওই আগে যেটা লেখা ছিল ওটা দেখে দেখে বসিয়ে দেয় না।
আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে, হয়ে গেল, লিখলাম। তাহলে আমি এই অঙ্কে ফিফো আর ওয়েটেড করালাম, লিফো আর সিম্পল বলেনি, বললে নিশ্চয়ই পারা যাবে। ওই জন্য আমি কি বললাম, ওই একটা অঙ্ক আইডিয়াল অঙ্ক, যে অঙ্কটা বলেছে ওই অঙ্কটা প্র্যাকটিস করে কিছু করা। প্রথমে কি লিখবো, প্রথমে লিখ ডেট, প্রথম করে লিখ ডেট, তারপর কি লিখবো বল, পার্টিকুলার্স, তারপর লিখবো কি বলতো, ইউনিট 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 লিখ, ঠিক আছে, ইউনিট লেখ, তারপর লিখবি রেট লেখ, তারপর অ্যামাউন্ট লেখ, ব্যাস শেষ, ইউনিট রেট অ্যামাউন্ট। এমনি দেখবি চললে জানে না, অনেকে ওয়েটেড করতে একটু অসুবিধা হয়, এইটাই ওয়েটেড করতে অসুবিধা হবে না। তো দেখ প্রথমে বল আমাকে, প্রথমে কি ছিল ওপেনিং স্টক, বল ওপেনিং স্টক কত ছিল অঙ্কে, 50,000 ইউনিট ছিল, কত টাকা করে ছিল রেট, 5 টাকা করে, তাহলে 2.5 লাখ টাকা লেখ, হ্যাঁ কি না, 50,000টা 5 টাকা করে 2.5 লাখ টাকা লেখ। তারপর পারচেস, বল কত ছিল, 60,000 ইউনিট, কত টাকা করে, 6 টাকা করে, 3,60,000 লেখ। তারপর আবার পারচেস ছিল, হ্যাঁ কি না, কত ইউনিট, কত টাকা করে, 5 টাকা 50, টোটাল কর, মানে বল কত হচ্ছে, 45,000টা 5 টাকা 50 করলে কত হচ্ছে, 2,47,500। 2,47,000, টোটাল কর এটা, 50, 60, 1 লাখ 10 আর 45, 1,55,000, 8,57,500। 8,57,500, একদম ঠিক বলেছিস, 8,57,500 টাকা হয়ে গেল। ঠিক আছে, বুঝেছিস, তো অনেক ইজি এটা অনেক ইজি। এবার করবো কি ইস্যু, এবার করবো কি ইস্যু, ইস্যু কত বলেছিল অঙ্কে বল, ইস্যু আমরা বের করেছিলাম 1,20,000, এখানে লিখবো 1 লাখ। ওয়েটেড এর নিয়ম মনে আছে তো, কি শিখেছিলাম ওয়েটেড, আগের দিন করালাম, ভাগ করতে হবে, দেখ ওয়েটেড বের করার নিয়ম এদিক থাকে, এই যে 1,55,000 আর এখানে যে 8,57,500, এই যে ব্র্যাকেটে লিখলাম 8 লাখ, নিচে লিখলাম 8,57,500 ডিভাইড বাই 1,55,000, ভাগ করে বল কত হচ্ছে, ভাগ করে বল কত হচ্ছে। হ্যাঁ এখানে এখানে ইউনিট না পার্টিকুলার্স এর জায়গায় লিখছি, এখানে লিখছি, জায়গা অনেক আছে, 8,57,500 বাই 1,55,000 কত হচ্ছে, 5.5325। আচ্ছা দাঁড়া, 5 পয়েন্ট এবার 3টে ঘর পড়লে হবে, 5.532 গুণ করে বল কত হচ্ছে, সরি, 8,57,500। খেয়াল করেছি, 1,20,000 ইন্টু 5.53, 6,63,840, কত বললাম, তুই কি করেছিলি, 6,63,840, তো ভুল করেছিলি ক্যালকুলেট, দেখ আমি করে দিলাম ঠিক, 663, কি রে তুই করতে পেরেছিলি, ক্যালকুলেটর করে দেখে নে, ক্যালকুলেটর করে দেখে নে, 663,840, 663,840, ঠিক আছে, ক্লিয়ার, 663,840, ক্লিয়ার, 87 না 40 বেরিয়েছে, 663। ক্যালকুলেট কর, আবার কর, লে ক্যালকুলেট লেখ 1,20,000, লে ক্যালকুলেট লেখ 1,20,000 ইনটু 5.532, না তুই ক্যালকুলেট ভুল করেছিস, 840 হবে, আরেকবার করে দে, না আমরা ওই পুরোটাকে নিয়ে করছি, না পুরোটা নিলে 70 হবে, আর পুরোটা নিলে 40 হবে, কোনো সমস্যা নেই, যা খুশি করবি। 1,50,000 থেকে 1,20,000 বাদ দিলে কত হবে বল, 35,000, তাই তো, এটা বাদ দিয়ে ভ্যালু বাদ দে, কত হচ্ছে দেখ, কত হচ্ছে বল, বাদ দিয়ে কত হচ্ছে বল, 1,93,600। হ্যাঁ 1,93,600, এটা হচ্ছে ক্লোজিং স্টক। তুই বুঝতে পারলি অঙ্কটা, ক্লোজিং স্টক বেরিয়ে গেল, ক্লোজিং স্টক কত বেরোলো, ক্লোজিং স্টক কত বেরোলো, কিন্তু তোকে যদি বলে সিওজিএস কত, তুই কত বলবি, সিওজিএস 663,840, হ্যাঁ কি না, শেষ হয়ে গেল অঙ্ক। দেখ 6 নম্বর অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা লাস্ট ইয়ার, ঠিক আছে, লাস্ট ইয়ার অর্থাৎ 2023-তে অনার্সে এসেছিল এই অঙ্কটা পরীক্ষায়, কি বলছে, বলছে আ স্কিলড ওয়ার্কার ইজ পেড
guaranteed wages at that rupees 30 per hour in a 48 hours week, ঠিক আছে? তো স্কিল ওয়ার্কার মানে ওকে পে করা হবে, গ্যারান্টি দিয়েছে ওয়েজেস দেওয়া হবে 30 টাকা করে প্রতি ঘন্টায় 48 hours week. The standard time to produce a unit is 15 minutes. বলছে একটা ইউনিট তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড টাইম কত বেঁধে দিয়েছে? 15 মিনিটস। একটা ইউনিট করার জন্য 15 মিনিটস, ঠিক আছে? অর্থাৎ 15 মিনিটে একটা ইউনিট তৈরি হচ্ছে। ডিউরিং আ উইক স্কিল ওয়ার্কার হ্যাজ প্রডিউস 240 ইউনিট। তাহলে বুঝতে পারছিস একটা ইউনিট তৈরি করতে যদি 15 মিনিট লাগে তাহলে 240টা কত কত লাগবে? কর ক্যালকুলেটর নে, 240 ইন্টু 15 দেখি, 240 ইন্টু 15 কত হচ্ছে? 3600। আমি সব করে করে দেখাবো। 3600, এখানে দেখালাম 3600, 3600 মিনিট। 3600 মিনিট মানে কত ঘন্টা? 60 ঘন্টা। 3600 মিনিট মানে 60 ঘন্টা। তার মানে তুই কি বুঝতে পারলি? এই যে 60 ঘন্টা বেরোলো না, কি বলেছে এটা? আমি তোকে আরেকবার বলি। এটা বলেছে কোম্পানি থেকে তোমার ওয়ার্কারকে বা স্কিলড ওয়ার্কারকে বলে দিয়েছিল যে একটা ইউনিট তৈরি করার জন্য ওকে কতটা টাইম দিয়েছিল? 15 মিনিট। একটা করতে 15 মিনিট দিয়েছিল। তাহলে ও কিন্তু একটা ইউনিট কিন্তু 15 মিনিটে করেনি, কিছুটা বলেনি, করেছে। ওকে করতে বলেছিল, ওকে বলেছিল একটা করতে 15 মিনিট সময় দেবো, এটা টাইম অ্যালাউ তো। তোমাকে টাইম আমি অ্যালাউ করেছি, একটা করার জন্য তোমাকে 15 মিনিট টাইম অ্যালাউ করেছি। তাহলে 240টা করার জন্য কত টাইম অ্যালাউ করবো? 3600 মিনিটস, মানে 60 ঘন্টা। টাইম অ্যালাউ 60 ঘন্টা হলো, ঠিক আছে? টাইম অ্যালাউ 60 ঘন্টা, ঠিক আছে? এবার ও কাজটা করেছে কত ঘন্টায়? 48 ঘন্টায়। দেখ প্রথম লাইনেই বলেছে 48 ঘন্টায়। তার মানে ওকে টাইমটা দিয়েছে 60 ঘন্টায় কাজ করার জন্য, ও কাজটা 48 ঘন্টায় নামিয়ে দিয়েছে। তাহলে বল ও টাইম বাঁচিয়েছে কি বাঁচায়নি? কত ঘন্টা? 12 ঘন্টা। হয়ে গেল টাইম সেভ, হয়ে গেল টাইম সেভ। আচ্ছা, রেট পার আওয়ার বলেছিল কিছু কোশ্চেনে? না বললে, এই তো বলেছে 30 টাকা পার আওয়ার, বলছে রুপিস 30 পার আওয়ার, ঠিক আছে? এত অব্দি। এবার দেখ এই অঙ্কটায় তুই বা আমরা কি করে ফেলতে পারবো জানিস তো? আমরা ইজিলি এই অঙ্কটাই যদি ধর, মানে এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় দিয়ে চলে যাই হোক, মানে অ্যাকচুয়ালি এটা ক্লাস 12 এর অঙ্ক, অ্যাকচুয়ালি এটা ক্লাস 12 এর অঙ্ক, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের অঙ্ক এটা। এই যে হেলসে প্রিমিয়াম ক্লাস 12 স্টুডেন্টকে এটা দিয়ে দিলে এক্ষুনি করে দেবে, হেলসে রোয়ান করে দেবে। আচ্ছা এই দুটো তো করে ফেলতেই পারবে, আবার এইদিকে এ টাইম রেট তিনটেই করে দিতে পারবে, এটাও ওদের সিলেবাসে আছে, ঠিক আছে? হয়তো অনেকে নাও পারতে পারে, বাট এ সি ডি সবাই পেরিয়ে আমরা একটা একটা করে করি, বুঝিস তো? তো আমি যেমন যেমন ভাবে করবো তেমন তেমন তোরাও করবি, চল, ঠিক আছে? তো লেখ, লেখ যেটা লিখছি, আনসার লিখছি, হ্যাঁ লিখবি, আমার সঙ্গে সঙ্গে লিখবি, হ্যাঁ লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট। লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট। লেখ স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস, স্ট্যান্ডার্ড টাইম টু প্রডিউস ফর 1 ইউনিট। কি বলেছে? একটা ইউনিট প্রডিউস করার জন্য তোকে কতটা টাইম বেঁধে দিয়েছে? 15 মিনিট। ইকুয়াল টু দিয়ে লিখলাম 15 মিনিটস, লিখে লিখে করবো না? 15 মিনিটস। একটা ইউনিট প্রডিউস করার জন্য তোকে কত টাইম বরাদ্দ করেছে? 15 মিনিটস, ঠিক আছে তো? তাহলে এবার লিখবি স্ট্যান্ডার্ড প্রোডাকশন, সরি স্ট্যান্ডার্ড টাইম, একবার লিখবো স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড যাকে বলা হয়, স্ট্যান্ডার্ড টাইমেরই আর একটা নাম টাইম অ্যালাউড, প্যাকেটে লিখে রাখ। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড, স্ট্যান্ডার্ড টাইমের ব্যাকেটে লেখ টাইম অ্যালাউড। তাহলে বুঝতেই পারছিস, তাহলে একটা ইউনিট করতে 15 মিনিট লাগে, তাহলে কতগুলো ইউনিট? 240 ইন্টু 15, তাহলে কত হচ্ছে? 3600 মিনিট, মানে হচ্ছে 60 আওয়ার্স, ঠিক আছে? তাহলে তো 60 আওয়ার্স বেরিয়ে গেল। এইবার হচ্ছে এতদিন সবার ক্লিয়ার হয়েছে 60 আওয়ার্স। এবার লিখবো নিচের লাইন লিখবো টাইম সেভ, তারপরের লাইন লিখবো টাইম সেভ। লেখ টাইম সেভ। টাইম সেভ বের করার ফর্মুলা তোরা প্রত্যেকে জানিস, বলতে হবে না। কি বল? টাইম সেভ বের করতে বললাম, তা চাই টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকিং। টাইম অ্যালাউড মানে টাইম, যদি কখনো ভুলে যাস টাইম সেভটা, টাইম সেভ মানে সময় বাঁচানো। তাহলে সময় কি করে বাঁচাবো? আমাকে সময়টা দিয়েছে 60 ঘন্টা, আমি 48 ঘন্টায় কাজটা করে দিয়েছি, তাহলে কত ঘন্টা সময় পাচ্ছি? 12 ঘন্টা। তাহলে কি করে বের করলাম? 12টা কি করে বেরোলো? 60 থেকে 48 বাদ দিয়ে
60টা কি আমার অ্যালাউড আর 48টা কি টেকেন। তাহলে টাইম সেভ বের করার ফর্মুলা লিখবি টাইম অ্যালাউড, লিখবি কি টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। তো টাইম অ্যালাউড কত 60 ঘন্টা আর টাইম টেকেন কত 48 ঘন্টা, তাহলে কত হলো 12 ঘন্টা হলো টাইম সেভ। ঠিক আছে, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার তো? তোকে বের করতে বলেছে যে স্যার হেলসের নিয়মে করতে বলেছে আবার রোয়ানের নিয়মে করতে বলেছে। তাহলে লেখ একটা করে, আমি কোন কোশ্চেনে আনসারটা করবো হেলসে। তাহলে হেলসে কত নম্বর পয়েন্টে ছিল পর সি, সি। তাহলে লিখবি, আমি কি লিখছি লেখ, যেটা লিখছি সেটা লিখবি। হ্যাঁ খালি চলছে, লিখবো ওয়েজেস, লিখ ওয়েজেস, লিখ ওয়েজেস আন্ডার, লিখ ওয়েজেস আন্ডার, কারণ কার আন্ডারে করছি, কার নিয়ম ইউজ করছি, ওয়েজেস আন্ডার হেলসে, ওয়েজেস আন্ডার হেলসে। হেলসে কিন্তু একজনের নাম, তোরা জানিস, পড়ে এসেছিস আগে, জানিস হেলসে হচ্ছে একজনের নাম। ওয়েজেস আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, হেলসে প্রিমিয়াম প্ল্যান। তা ওয়েজেস করছিস কার আন্ডার, কার নামকরণ ওয়াইজ, হেলসে প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, তো ওয়েজেস ধর একটা কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করবে, তার ওয়েজেসটা কি হতে পারে, বেসিকটা টাকা পাবে, বেসিক, বেসিক টাকা মানে বুঝিস তো, যতটা কাজ করো সেই সময় টাকা তো পাবে। ভালো করে বোঝ না, বেসিক কাকে বলে, বেসিক তুমি যত ঘন্টা কাজ করবে সেই টাকাও তুমি পাবে। তুমি যদি ভালো এফিসিয়েন্ট দেখাতে পারো, ভালো কাজ করতে পারো, তাহলে তখন তোমাকে বোনাস দেবো। তুমি ভালো কাজ করতে না পারো তোমাকে বোনাস দেবো, তাই তো? তাহলে কি করে বের করবো ওয়েজেস বের করার ফর্মুলাটা কি, এটাকে বলি টাইম ওয়েজেস। লিখছি দেখ, টাইম ওয়েজেস লিখবি, টাইম ওয়েজেস, টাইম ওয়েজেস প্লাস বোনাস। কি লিখলাম বল, টাইম ওয়েজেস প্লাস বোনাস। কি লিখলাম, টাইম ওয়েজেস প্লাস বোনাস। এবার দেখ স্যার টাইম ওয়েজেস কি করে বের করবো, এত সিম্পল জিনিস। ধর একটা কোম্পানিতে একটা ওয়ার্কার, বাদ দেন এই অঙ্কটা দিয়ে বলি, কোম্পানিতে কোম্পানির মালিক ওয়ার্কারকে বলেছিল দেখো আমার কাজটা 60 ঘন্টায় নামিয়ে দাও। ও কত ঘন্টায় কাজটা নামিয়েছে, 48 ঘন্টায় কাজ নামিয়েছে। তাহলে ওকে কত ঘন্টার টাকা অরিজিনালি দেওয়া উচিত, 48 ঘন্টা কাজ করে 48 ঘন্টা টাকা দাও। তাহলে 48 ঘন্টার টাকা দেবো। আচ্ছা 1 ঘন্টায় কত টাকা দেয় কোশ্চেনে বলেছে পর, 1 ঘন্টায় 30 টাকা দেয়। 1 ঘন্টায় যদি 30 টাকা দেয় তাহলে 48 ঘন্টা কত দেবে, 48 ইন্টু 30 কত হলো 1440। এটা সিম্পল জিনিস, এটা ভাব, এটাকে কি বলে, এটাকে টাইম ওয়েজেস বলে। বুঝিস না কি বললাম, আমি তোকে ফর্মুলাতেই গেলাম না, আমি তোকে ফর্মুলাতেই গেলাম, তুই ভাত দে, ফর্মুলা মনে রাখতে হবে না, কোনদিন মনে রাখতে হবে ফর্মুলা। আমার কথা শোন, একটা কোম্পানিতে যে ওয়ার্কার কাজ করলো, যতটা কাজ করছে তার টাকা তো পাবে, যদি এক্সট্রা ভালো কাজ করে তাহলে বোনাস পাবে। ও কতটা কাজ করেছে স্যার, 48 ঘন্টা কাজ করেছে, 1 ঘন্টা কাজ করে 30 টাকা হলে কত 1440 টাকা, এটা হচ্ছে টাইম ওয়েজেস। তাহলে তোর ফর্মুলা লিখবি, দেখ আমি কি লিখছি, একটা লাইন ছেড়ে লিখছি, কি লিখলাম 48 ইন্টু 30। ঠিক আছে, এক লাইন ছেড়ে লিখলাম। দেখ ফর্মুলা কি তুই নিজেই তৈরি করতে, ফর্মুলা তুই ভুলেও যাস, ফর্মুলা তৈরি করতে পারবি। 48টা কি ছিল কোশ্চেনে, 48টা কি লেখা ছিল, টাইম টেকেন। তাহলে এখানে লিখবো কি টাইম, টাইম টেকেন। আচ্ছা 30টা কি ছিল কোশ্চেনে, ব্যাস ইনটু দিয়ে লিখবো রেট পার আওয়ার। কোনো ফর্মুলা মুখস্থ করলে, ফর্মুলা মুখস্থ করা শিখিয়ে দিচ্ছি কি করে মনে রাখতে হয় ফর্মুলা, ইনটু রেট পার আওয়ার। তুইও যদি পারিস বাড়িতে এরকম করে করে ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, কিন্তু তুই মুখস্থ করলে তো ভুলে যেতে পারিস। আচ্ছা বোনাস, অনেকে বোনাস ফর্মুলা মুখস্থ করে, কিভাবে মুখস্থ করে আমি তোকে দেখিয়েছি। বোনাস ফর্মুলা মনে রাখার টেকনিক দেখ, শিখে নে। হেলসে কি বলেছে জানিস, হেলসের নিয়মটা একটু আলাদা ছিল। হেলসে বলেছে আচ্ছা ও কোম্পানি কত ঘন্টা সময় বাঁচিয়েছে, ওয়ার্কার কোম্পানি 12 ঘন্টা সময় বাঁচিয়েছে, এই যে ওয়ার্কার কোম্পানি 12 ঘন্টা সময় বাঁচিয়েছে। তা 12 ঘন্টা কোম্পানি যদি সময় বাঁচায় তাহলে কোম্পানিরও লাভ হয়েছে, কোম্পানির তো কিছু লাভ হয়েছে। তো কোম্পানির লাভ হয়েছে, তখন হেলসে বলেছে ঠিক আছে তোমার তো লাভ হলো, কোম্পানি তো লাভ হলো, তাহলে সেই লাভের কিছু ভাগ তুমি ওয়ার্কারকে দিয়ে দাও। তাহলে তোমার যে লাভ হলো তার হাফ তুমি রাখো, হাফ ওয়ার্কারকে দাও, হাফ তুমি রাখো, হাফ ওয়ার্কারকে দিয়ে দাও। ঠিক আছে, অর্থাৎ মুখস্থ 1/2 মুখস্থ কেন, আগে দেখ কোম্পানি তুমি কতটা সময় বাঁচিয়ে নেওয়া হয়েছে, ওয়ার্কার যতটা সময় বাঁচিয়েছে তার হাফ দাও, যতটা সময় বাঁচিয়েছে তার হাফ দাও। তাহলে যতটা সময় বাঁচে, সময় বাঁচানোকে ইংরেজিতে কি বলে, টাইম সেভ। তাহলে এখানে হাফ দেবো মানে 50%, মানে 50/100 ইন্টু যতটা সময় বাঁচিয়েছে টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। ঠিক আছে, এবার দেখ 50/100 কে ছোট করলে কত হয়, 1/2। সময় বাঁচানো হয়েছে কত, আগেই বের করে দিয়েছি 12 ঘন্টা, আর রেট কত করেছিল 30। সুতরাং হয়ে গেল
48 ইন্টু 30 করলে হবে 1440 টাকা, প্লাস 30 ইন্টু 12 করে যেটা হলো 360 ডিভাইড বাই 2 মানে 180, 1620। ঠিক আছে তো, 1620। ঠিক আছে, কি মনে পড়ছে দেখ? আরে আমি তোকে ফর্মুলা যে শেখাবো, দেখ আমি তোকে বলছি যে হেলথের ফর্মুলা মনে রাখতে পারে, সে ওয়ানের ফর্মুলা মনে রাখতে পারে, ট্রিক্স আছে। ট্রিক্সটা আমি বলে দেবো, এক্ষুনি বলে দেবো, শুধু জানিস কি চেঞ্জ হয় একটু দেখ, ভালো করে দেখবি। এই দেখ, এই যে এখানে 50/100 লেখা আছে, দেখিস তো? এই যে 50/100 লেখা আছে, এই যে 50/100 লেখা আছে না, শুধু এটা চেঞ্জ হবে। রোয়ানের যে ফর্মুলা হবে না, শুধু এইটুকু চেঞ্জ হবে, যে গ্রিন কালি দিয়ে হাইলাইট করে এটাই চেঞ্জ হয়, বাকি সেম। বাকি সেম। তো একটা ফর্মুলা মনে রাখা, একটা ফর্মুলা মুখস্থ করার টেকনিক মনে রাখা খুব সুবিধা। আর তোরা তো এমসিকিউ যখন আসতো, তোদের এইগুলোই এমসিকিউ আসতো, প্রচুর এমসিকিউ আসতো এইগুলো দিয়ে। আচ্ছা যাই হোক, এটা করলাম, কি করলাম বল? এটা হেলথে প্রিমিয়াম প্ল্যানের ওয়েজেস বের করলাম। আচ্ছা, এই অঙ্কে বের করতে বলেন, আমি একটা পয়েন্ট বের করে দিচ্ছি তোদের সুবিধার জন্য, হয়তো অন্য যখন অঙ্ক করবি তো সুবিধা হবে, সেটা কি এফেক্টিভ রেট অনেক অঙ্কে বের করতে বলবে। ঠিক আছে, ক্লাস 12-এ প্রচুর বলতে এফেক্টিভ রেট, লেখ নিচে লিখে রাখ এফেক্টিভ। আমি বলছি, বারবার বলছি, এই অঙ্কে বের করতে বলেনি, তোকে অন্য কোনো অঙ্কে বের করতে বলবে, তো লিখে রাখ এফেক্টিভ রেট, লেখ এফেক্টিভ রেট। আমি মনে করছি 1 বছর হয়ে গেছে না পড়েছিস, 1 বছর আগে হয়ে গেছে না, 1 বছর হয়ে গেছে, যাই হোক। তো মনে করছি তোদের হয়তো মনে নেই, তাহলে কি করে মনে করাবো এফেক্টিভ রেট? এফেক্টিভ রেট বের করার নিয়মটা কি জানিস তো? এই যে ওয়ার্কার কত টাকা পেয়েছে, 1620 টাকা পেয়েছে, কত ঘন্টায় এই টাকাটা পেয়েছে? কত ঘন্টায় টাকাটা পেয়েছে? 48 ঘন্টায়, হয়ে গেল এফেক্টিভ রেট। 48 ঘন্টায় 1620 পেয়েছে, 1 ঘন্টায় কত? এটাকে বলে এফেক্টিভ রেট। ঠিক আছে তো, মনে পড়ছে তো? কি লিখলাম? 1620/48, তাহলে 1620 কি ছিল স্যার? ওয়েজেস। আর 48টা কি ছিল? টিটি, টাইম টেকে। 33.75। এটা আমি বারবার বলছি, এটা বের করতে বলেনি, আমি বের করলাম। বের করতে বলেনি আমাকে, আমি বের করলাম। পরীক্ষায় বের করতে না বলে বের করবো না, এটা তোকে অন্য অঙ্কে হেল্প হবে, তাই করলাম। বুঝতে পারলি ব্যাপারটা? মনে পড়ছে তো? বাড়িতে গিয়ে 12-এর খাতা যারা যারা সবাই তো ছিল কস্টেক্স, 12-এর খাতা বের করে দেখবি তুমি, সব অঙ্ক করা, সব অঙ্ক করা। ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। এবার রোয়ানটা করবো, তো ফর্মুলা লিখতে হবে। রোয়ানটা করবো, ঠিক আছে তো? ফর্মুলা লাইক ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, লাইক ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে তো? কি লিখলাম? লিখিস ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, আন্ডারলাইন কর। ফর্মুলা তুই দেখে দেখে লেখ আগেরটা, দেখ আমিও দেখে দেখে লিখে দিলাম। ওটা কি লেখা আছে? টাইম ওয়েজেস প্লাস বোনাস লিখেছিস। তারপরে টাইম ওয়েজেস বের করার ফর্মুলা সবার জন্য সেম, টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। ঠিক আছে, লিখে দিলাম। বোনাসটা আমি তোকে কি বললাম যখন হেলসে করলাম? আমি হেলসে করার সময় কিন্তু একটা কথা বললাম, কি বললাম দেখ, এই যে এখানে দেখ গ্রিন কালিতে হাইলাইট করা যায়, আমি বলেছিলাম শুধু এই জায়গাটা চেঞ্জ হয়, বাকি সেম থাকে, বাকি পুরো সেম। শুধু এখানে যে গ্রিন কালিতে হাইলাইট করে 50/100, এটা শুধু হবে না রোয়ানে, বাকি সেম। দেখ বাকি সেম। স্যার তাহলে এখানে কি বসবে, ভালো করে শুনবি জানিস? এই যে হেলসে বলেছে যতটা সময় বাঁচাবে তার 50%, আর রোয়ান কি বলেছে? রোয়ান বলেছে যতটা সময় বাঁচাবে তার 50% দেবো না, তার আমি একটা প্রপোর্শনেট রেট দেবো। প্রপোর্শনেট করবো, কি বললাম? প্রপোর্শনেট করবো। কার কার প্রপোর্শন করবো? টিটি আর টি এর প্রপোর্শন। কি বললাম? টিটি আর টি এর প্রপোর্শন করবো, ব্যাস। এটা বলে দিয়েছে রোয়ান। রোয়ান কোনো ফিক্সড পার্সেন্টেজ দেয়নি। হেলসে যেমন একটা ফিক্সড পার্সেন্টেজ দিয়েছিল, রোয়ান কোনো ফিক্সড পার্সেন্টেজ বলেনি। রোয়ান বলেছিল এই দুটোর রেশিও হবে টিটি আর টি এর, তাহলে এখানে কি হবে? টিটি বাই টি এ, আর কিছু না। ওই 50% এর জায়গায় বলবো টিটি বাই টি এ, বাকি বাকি সেম। এইটুকু মনে রাখতে হবে। আর সব স্টুডেন্টরা দেখে এগুলো পুরো মানে পুরো মুখস্থ করে, মুখস্থ করবো কারণ মুখস্থ হলে ফর্মুলা ভুলে যাবো। মুখস্থ করবো না, বুঝবো ব্যাপারটাকে। টিটি বাই টি এ মানে টাইম টেকেন বাই টাইম এলার। এবার তুই ভ্যালু গুলো পুট করতে পারবি, জানিস তো। ওটা কত ছিল বল? 48 ইন্টু 30, 48 ইন্টু 30, প্লাস টিটি কত ছিল? 48, টি এ ছিল কত? 60,
টিএস ছিল কত, সরি টিটি ছিল 48, টিএ ছিল 60, টিএস ছিল 12 আর রেট ছিল 30। 2880 একবারে কত হয়েছে বল? 2880 2880। আচ্ছা একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি তোদের, হয়তো জানা জানা আছে, বলতে পারবি। কি বলছিস? কথা 728 1728 না? হ্যাঁ 1728 হবে, ভুল বলেছে একটু, একটু ভুল বলেছে, আস্তে 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 থাক, ভুল বলুক একটু, 1728 হবে। এখানে ভুল বলি ঠিক আছে, পরীক্ষা হলে এরকম ভুল লিখিস না, তাহলে তোর নাম্বারটাই কেটে নেবে, ঠিক আছে তো? 1728 তাহলে বোঝা গেল। আচ্ছা শোন, আমি একটা কথা বলছি, হ্যাঁ, এই সেদিনকে কালকেই তো মানে পড়াচ্ছিলাম 12-এ ব্যাচে, কস্ট ট্যাক্স পড়াচ্ছিল, লেবার পড়াচ্ছিলাম ওদের। তো ওরা আমাকে জিজ্ঞাসা করলো, স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করলো, টাইম সেভ মানে টিএস নেগেটিভে বেরিয়েছে, তাহলে কি স্যার বোনাস হবে কি হবে না? আমি বললাম, মানে কি বললাম, আর বলেছিলাম একটা কথা, আমি বললাম ঠিক আছে, টাইম সেভ বোনাস কখন দেবে? বোনাস কখন দেবে? কোম্পানি কখন বোনাস দেবে? কোম্পানি যদি ভালো কিছু হয় তাহলে তো বোনাস দেবে, কোম্পানি যদি সময় বাঁচায় তাহলে তো বোনাস দেবে। কোম্পানি টাইম সেভ মাইনাসে বেরিয়েছে মানে সময় বাঁচাতে পারেনি, ওকে তার কোনো কাজ 10 ঘন্টায় করতে হবে, সেই কাজ 15 ঘন্টা নিয়েছে, তোকে বোনাস দেবে কখনো? বোনাস দেবে না। তার মানে টাইম সেভ যদি কখনো অঙ্ক করতে দেখিস নেগেটিভ বেরিয়ে গেছে, তাহলে টাইম সেভ নেগেটিভ বেরিয়েছে মানে যতটা সময় কাজ করতে হবে তার চেয়ে বেশি সময় নিয়ে নিয়েছিস, তাহলে বোনাস দেবো না। টাইম সেভ নেগেটিভ বেরোলে তার কখনো বোনাস হয় না, মনে রাখবি কিন্তু। সমস্ত বেকার জিনিস 12-এই বলে। আচ্ছা দেখ শোন, হয়ে গেল এটা, তাহলে হেলসে হয়ে গেল, রোয়ান হয়ে গেল, বুঝেছিস তো পুরো ব্যাপারটা? স্যার এফেক্টিভ রেট, এই অঙ্কে এফেক্টিভ রেট করতে বলেনি, আমি আগেরটা তো করে দেখিয়ে দিলাম, ঠিক আছে তো? আচ্ছা আর কি বের করতে বলি দেখে একটা করে। এ নম্বর পয়েন্ট ছিল টাইম রেট, টাইম রেট তো তোরা নিজেরাই শিখে গেছিস, এটা কি বলবো। ওয়েজেস লিখলাম, লেখ ওয়েজেস আন্ডার, লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম, লেখ ওয়েজেস আন্ডার, ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। কি লিখলাম? ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। আরে টাইম রেট মানে কি? এই তো করলি টাইম রেট, এই যে টাইম ওয়েজেসটাকেই বলে টাইম রেট সিস্টেম। তাহলে এটাই দেখে দেখে টুকে দিবি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, লেখ টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন কত বলেছিলাম কে? 48, আর রেট পার আওয়ার 30, তাহলে 48 ইন্টু 30 করলে হবে 1440 টাকা। হলো? হয়েছে? আর একটা পয়েন্ট ছিল, দেখি কি বলেছিল। দেখ আমাদের সি হয়ে গেল, ডি হয়ে গেল, এ হয়ে গেল, রইল বি। পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস, ঠিক আছে তো? কিভাবে করতে হবে তোকে বলেইছি ব্যাপারটা। আমি এটাকে, এটা না একবারে শর্টকাট অ্যান্সার দিয়ে দিতে পারি, বাট আমি শর্টকাট করে দেখাবো না, আমি শর্টকাটটা বলে দিচ্ছি, অ্যান্সারটা বলেই শর্টকাট, তারপর যেটা তোকে করে দেখাতে হয় সেটা আমি তোকে করে দেখাবো। অ্যাকচুয়ালি দেখ, পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস এর ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, কি জানিস তো? টাইম অ্যালাউড, কি বললাম? টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার, একবারে করলেই হয়ে যাবে। টাইম অ্যালাউড ইন্টু রেট পার, সব বোঝাচ্ছি, চিন্তা করতে হবে না, ঠিক আছে তো? টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার, টাইম অ্যালাউড কত ছিল আমাকে? 60, রেট পার আওয়ার ছিল 30, 60 ইন্টু 30 করলে কত হচ্ছে? 1800। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা আমি তোকে বোঝাচ্ছি, দেখ সব লিখে লিখে করে দেখাচ্ছি, তাহলে তুই এটা বুঝতে পারবি। অ্যাকচুয়ালি এটা যখন ক্লাস 12-এ পড়ানো হয় না, তো ওদের একটা এমসিকিউ থাকে এরকম টাইপের, এরকমই কোশ্চেন এমসিকিউ দিস, ওরা ডাইরেক্ট করে দেয় টি এর সঙ্গে আর গুণ করে দেয়, এমসিকিউ তো এত থোড়াই বড় করবে, ঠিক আছে তো? তো যাই হোক, আমি তোদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটা টপিকটার নাম লিখ, যেটা বলেছি টপিকটার নাম করতে, লেখ পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস, লেখ যেটা বলছি, লেখ আমার সঙ্গে লেখ, লেখ পিস রেট, লেখ পিস রেট, লিখিস তো? পিস রেট উইথ guaranteed weekly wages, with guaranteed weekly wages। যখনই তোকে এইটা জানতে চাইবে, শুনছিস তো? যখনই তোকে এটা জানতে চাইবে, এটা বের করার নিয়মটা আমি তোকে বলছি, মানে অরিজিনালি তুই যখন খুব ডিটেলসে করে দেখাবি, তখন কি হবে তোকে লিখতে হবে, এই
পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস, লাইনটার মানে হচ্ছে পিস রেট, কি লিখলাম, পিস রেট, লেখ পিস রেট অর, ঠিক আছে, পিস রেট অর টাইম ওয়েজেস, পিস রেট অর টাইম ওয়েজেস, হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার। কি লিখলাম দেখে লিখেছিস তো, সময় লিখেছিস তো, যখনই তোকে পরীক্ষায় বলবে পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস করে দাও, তাহলে তুই কি লিখলি, কি লিখলাম, পিস রেট, এই দেখ এখানে পিস রেট ছিল, এই পিস রেটটা লিখলাম, অথবা অর, পিস রেট অর গ্যারান্টিড উইকলি ওয়েজেস, গ্যারান্টি দিচ্ছে এতটা ওয়েজেস দেবে, মানে টাইম ওয়েজেস, অর্থাৎ পিস ওয়েজেস আর টাইম ওয়েজেস দুটোর মধ্যে যেটা বড় সেটাকেই বলা হয় পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস। এবার বলে স্যার টাইম ওয়েজেস তো আমরা জানি, কি জানিস না টাইম ওয়েজেস, কে রে টাইম ওয়েজেস তোরা জানিস না, টাইম ওয়েজেস কত বের করলাম বল, টাইম ওয়েজেস 1440, স্যার পিস ওয়েজেস সত্যি বের করি, এটা কি পিস রেট লিখলাম না, এখানে পিস রেটের জায়গায় না পিস ওয়েজেস লেখাটা বেশি ভালো হবে, এই পিস ওয়েজেস লিখছি, কেটে তোরা করে দে পিস ওয়েজেস কর, ওটা বেশি বেটার। কি লিখলাম, পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস দুটোর মধ্যে যেটা বড়, টাইম ওয়েজেস তো তোর 1440 বের করেছে, পিস ওয়েজেস কি করে বের করতে হয়, লেখ নিচে লেখ পিস ওয়েজেস, নিচে নিচে লেখ, ছেড়ে লেখ, এক দু লাইন ছেড়ে লেখ পিস ওয়েজেস। পিস ওয়েজেস মানে জানিস, ধর সাপোজ ধর একটা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার আছে, ঠিক আছে, ও ধর 10টা পেন তৈরি করছে, কটা পেন তৈরি করছে, 10টা পেন, বলছে একটা পেন তৈরি করলে তোমাকে আমি 3 টাকা দেবো, তাহলে 10টা পেন তৈরি করলে কত টাকা দেবে, 30 টাকা দেবে। বুঝতে পারলি কি করে ফর্মুলা তৈরি হলো, যতগুলো পেন তৈরি করছো ইনটু এক একটা পেনের দাম, তাহলে ফর্মুলা কি বললাম, অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট মানে তুমি কতগুলো পেন তৈরি করলে, আউটপুট মানে তৈরি করা, তুমি কতগুলো পেন তৈরি করলে, এটা বলে অ্যাকচুয়াল আউটপুট, কিন্তু এক একটা পেনের দাম, এক পিস পেনের দাম মানে পিস রেট, তাহলে তুই গুণ করলি কি করে, স্যার অ্যাকচুয়াল আউটপুটের সঙ্গে পিস রেট গুণ, তুই বুঝতে পারলি না ব্যাপারটা, ভালো করে ক্লিয়ার কর। ধর একটা ফ্যাক্টরিতে ধর একজন ওয়ার্কার আছে, ওকে ও বলছে আমার পেমেন্টটা তুমি পিস ওয়াইজ দাও, ও তো 10টা পেন তৈরি করেছে আর একটা পেনের জন্য ওকে 3 টাকা দিচ্ছে, তাহলে কত হলো, 30 টাকা। কি করে হলো, স্যার যতগুলো পেন তৈরি করেছে ইনটু এক একটা পেনের দাম, তাহলে পিস ওয়েজেস বের করার ফর্মুলাটা কি, লেখ অ্যাকচুয়াল আউটপুট, লেখ অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, ইনটু পিস রেট, কি লিখলাম, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, লিখেছিস তো, কি লিখলাম বলে অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। কোশ্চেন তো পড়ে নিয়েছিস তোরা, প্রত্যেকে পড়ে নিয়েছিস, তো কোশ্চেনে বলে দিয়েছে কতগুলো তৈরি করা হয়েছে, কতগুলো পিস তৈরি করা হয়েছে বলেছে 240, লিখে দিলাম 240 ইনটু পিস সেট। আমি বলছি তোকে পিস সেট কোশ্চেনে বলেনি, আমি তোকে বলছি পিস সেট তোকে বলেনি, এক পিস তৈরি করতে কত টাকা লাগবে এটা বলেনি, মানে এক পিসের জন্য একটা পিস কোনো ওয়ার্কার তৈরি করলে ওকে কত টাকা দেবে এটা বলে দেয়, তাহলে এটা বের করতে হবে, এটা বের করতে হবে। স্যার কি করে বের করবো, এগুলো সব শিখেছিলি, মনে করার চেষ্টা কর, সব জিনিস আস্তে আস্তে মনে কর, সব এগুলো সব করেছিলি 12-এ, ঠিক আছে তো, আমি তোকে পিস রেট বের করা শিখিয়ে দিচ্ছি, আমি তোকে বোঝাবো, ফর্মুলা বলবো না, ফর্মুলা বললে হয়তো এখন মনে থাকবে না, ভুলি এবার আমি তোকে বলে দিচ্ছি, বল, আমি তোকে জিজ্ঞাসা, তোদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি, বল 1 ঘন্টায় কত টাকা দেয়, 30 টাকা, 1 ঘন্টায় 30 টাকা দেয়, একদম ঠিক। এখন যদি আমি তোকে বলি, বল 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি, 1 ঘন্টায় 4টে ইউনিট তৈরি করে, ও বলেছে 4টে, দেখি ঠিক নাকি ভুল, আমি দেখে নি, চেক করবো একটু জাস্ট, ও ঠিক বললো না ভুল বললো, ও বললো 1 ঘন্টায় 4টে ইউনিট তৈরি করে, মনে হয় ঠিকই বলেছে, কারণ 15 মিনিটে যদি আমি একটা ইউনিট তৈরি করি, আমার কত মিনিট 1 ঘন্টা হয়, 60 মিনিট, তাহলে 15 মিনিট যদি একটা ইউনিট তৈরি করি, তাহলে 60 মিনিটে কতগুলো ইউনিট তৈরি করি, 4টে, ঠিকই বলেছে, ও তো ঠিকই বলেছে, যাক একটা অ্যান্সার ঠিক দিয়েছে। 1 ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি, 1 ঘন্টায় 4টে ইউনিট তৈরি করি, 1 ঘন্টায় 4টে ইউনিট, আর এটা টাকা, তাহলে তুই বল আমাকে কি বের করতে, পিস রেট, পিস রেট মানে কি, এক পিসের দাম কত, তাহলে ঐকিক নিয়ম করবি, যে স্যার 4টে ইউনিটের দাম 30 টাকা, একটা ইউনিটের দাম কত, 30/4, 7.5 টাকা, এইটা আমি তোকে দেখালাম। তুই বই খুলবি বা অন্যান্য জায়গায় দেখবি কি লিখবে, পিস রেট বের করার ফর্মুলা বলবে, তুমি লেখো রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার, আমি তোকে পুরো ব্যাপারটাকে বোঝালাম 7.5 কি করে বেরোলো, ওই রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার বলে 7.5 বেরো, ঠিক আছে তো, বাট আমি তোকে বোঝালাম, এটা হচ্ছে বোঝার টেকনিক, বুঝলি, এটা পুরো বোঝার টেকনিক। তাহলে পিস রেটটা তুই পরীক্ষায় যদি বারবার এইভাবে করে দিতে পারিস, যদি কখনো ভুলে যাস তখন তুই এটা মনে রাখতে পারবি, এটা কি করে করলাম। হ্যাঁ আমি এখানে লিখলাম রেট পার আওয়ার,
এখানে লিখলাম রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তো রেট পার আওয়ার কত? 30 টাকা। আর ইউনিট পার আওয়ার কত? এইমাত্র করলাম কত? ইউনিট পার আওয়ার 4। 30কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7.5। ঠিক আছে, বুঝেছিস? তাহলে পিস রেট কত হলো? 240 ইন্টু 7.5। ভালো, এই অঙ্কটা তাহলে ক্লাস 12 এর টেস্ট পরীক্ষা নিয়ে নেবে, এই অঙ্কটা দিয়ে দেবে। ভালো অঙ্ক। 240 ইন্টু 7.5 কত হলো? 1800 টাকা। তাহলে কি বুঝতে পারলি? তাহলে এখানে লিখবো পিস ওয়েজেস 1800 টাকা। আমি প্রথমে অ্যান্সার কত বলেছিলাম মনে পড়ছে? কত বলেছিলাম অ্যান্সার? আমি 1800 বলেছিলাম। আমি বলেছিলাম 1800 টাকা। দেখ তাহলে কি হচ্ছে, দেখ এখানটা দেখ, এই 1800 টাকা আর এই 1440 টাকা কি লিখেছি? হুইচ এভার ইজ হায়ার লিখেছিলাম না বড়কে? শেষ অঙ্ক। এবার তুই ছুটি নিয়ে নে। 1800 টাকা হয়ে গেল। বলছে আ কোম্পানি হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট। একটা কোম্পানির 3টে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে। ঠিক আছে, একটা কোম্পানির 3টে ডিপার্টমেন্ট, 3টে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটা এবিসি, আর একটা দুটো সার্ভিস ডিপার্টমেন্ট আছে, একটা এক্স আর ওয়াই। ডিটেলস গুলো দিয়ে দিয়েছে, দেখ 3টে 6টা আইটেম দিয়ে দিয়েছে, আদার পার্টিকুলার্স দিয়ে দিয়েছে। এবার দেখ ওই রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড বা সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড যে কোনো একটা করলেই হবে, দিয়ে দিয়েছে এটা। বলছি ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড টু ভেরিয়াস ডিপার্টমেন্ট এন্ড স্টেটমেন্ট শোয়িং রিঅ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্সপেন্সেস টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। মানে কোনটা কথা, প্রাইমারি ডিস্ট্রিবিউশন সেকেন্ডারি দুটোই করতে হবে। তো আগে দাগটা কাটা যাক, অঙ্কটা যেমন দাগ হয়। সেটা হোমওয়ার্ক দিতে পারো। না, স্টেটমেন্ট শোয়িং, ওপরে হেডিং দেবো স্টেটমেন্ট শোয়িং, ঠিক আছে তো, ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড, স্টেটমেন্ট শোয়িং distribution of overhead among production department and service department, among production department and service department, among production department and service department। এবার দাগ কাটবো, ঠিক আছে, দুটো সার্ভিস ডিপার্টমেন্ট ছিল, 3টে প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল, একটা টোটালের ঘর ছিল, আর একটা কি বলেছিলাম, একটা বেসিসের ঘর কর। মানে ওই রেশিওর ঘর করার দরকার নেই, কেননা জায়গা শর্ট পড়ে যাচ্ছে, এই জন্য করার দরকার নেই। এটাই লিখবো প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা লিখবো সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট কি কি ছিল? এ বি সি, এ বি সি। সার্ভিস ডিপার্টমেন্ট ছিল ডি আর টি। এখানে লিখবো টোটাল, এখানে লিখবো বেসিস, পুরো কথাটা লিখবি, হ্যাঁ, বেসিস অফ, লিখবো বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট, পুরো কথাটা লিখবি, হ্যাঁ, বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট, অ্যাপোর্শনমেন্ট, বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট। কেউ বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট লিখতে পারে বা বেসিস অফ ডিস্ট্রিবিউশন লিখতে পারে, যে কোনো একটা, ঠিক আছে। আর প্রথম ঘরে লিখবো আইটেমস, প্রথম ঘরে লিখবো আইটেমস। তো জানিস কোশ্চেনটা পড়ি আরো একবার, কোন কোন আইটেম গুলো লিখবো? যেখানে এই রেন্ট থেকে শুরু করে আদার্স অব্দি লিখবো, দেখে দেখে আইটেমের নামগুলো লিখবো আর টাকার ঘরে টোটালের ঘরে অ্যামাউন্ট গুলো বসাবো। সবার ফার্স্ট কাজ হচ্ছে এটা। তো প্রথম আইটেম কি ছিল? রেন্ট। রেন্ট কত টাকা ছিল? 50,000 টাকা, তাই তো? দেখিস তোরা বলিস। তারপরে কি ছিল রেন্টের পর? ইনডাইরেক্ট ওয়েজেস ছিল 15,000 টাকা, তাহলে ইনডাইরেক্ট ওয়েজেস
তারপর ছিল ডেপ্রিসিয়েশন ছিল 60,000 টাকা। তারপর লাইটিং ছিল 5,000 টাকা। পাওয়ার ছিল 12,000 টাকা। আর আদার্স ছিল কত টাকা? 20,000 টাকা। ব্যাস এ কটাই ছিল। এবার সব কটা বলি কোনটা কোন রেশিওতে ভাগ হয়। রেন্ট, রেন্ট তো জানিস রেন্ট কোন রেশিওতে ভাগ হবে। এখানে ফ্লোর স্পেস আছে, ফ্লোর স্পেস, রেন্ট ভাগ হবে ফ্লোর স্পেস। এবার সঙ্গে সঙ্গে রেশিওটা করি। ফ্লোর স্পেস কি ছিল? 8,000, 5,000, 4,000, 5,000, 3,000, 8:5:4:5:3, 8:5:4:5:3, 8:5:4:5 হয়ে গেল। ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হয়? ডাইরেক্ট ওয়েজেস জানি আমরা। তো ডাইরেক্ট ওয়েজের রেশিওটা কি ছিল? যদি 5,000 দিয়ে সব কটাকে কাটি তাহলে কত হচ্ছে? 5, 4, 2, 3, 1। তাহলে কি বললাম? 5, 4, 2, 3, 1। 5, 4, 2, 3, 1। ডেপ্রিসিয়েশন কার উপর হয়? ভ্যালু অফ মেশিনারি। ভ্যালু অফ মেশিনারি লিখি। দেখা যাক ভ্যালু অফ মেশিনারি কি হচ্ছে। 1,00,000 দিয়ে সব কটা কাটি 8, 6, 5, 1, 8, 6, 5, 1। ঠিক আছে। এবার লাইটিং, লাইটিংটা হবে কি? নাম্বার অফ লাইট পয়েন্ট, নাম্বার অফ লাইট পয়েন্ট। নাম্বার অফ লাইট পয়েন্ট কি দিয়েছে? 25, 20, 15, 20, 20। তাহলে 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 5, 4, 3, 4, 4। তাহলে কত হচ্ছে? 5, 4, 3, 4, 4। পাওয়ার, পাওয়ার কার উপর হয়? এইচপি অফ মেশিনস। রেশিও কত হয়েছিল বল এটা? 12, 10, 7, 1। আর আদার্স কার উপর হবে? ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট ওয়েজ রেশিও আগেই ছিল 5, 4, 2, 3, 1। এবার ক্যালকুলেটর নে, সব ভাগ কর। রেন্ট গুলো কত কত বেরিয়েছিল বল? রেন্ট করেছিলি 16,000, 10,000, 8,000, 10,000, 6,000। আচ্ছা, ইনডাইরেক্ট ওয়েজেস করেছিলি কত কত বেরিয়েছিল বল? ইনডাইরেক্ট ওয়েজেস 5, 4, 2, 3, 1। 5,000, 4,000, 2,000, 3,000, 1,000। ডেপ্রিসিয়েশন করেছিলি, ডেপ্রিসিয়েশন কত কত বেরিয়েছিল? 25,000, 18,000, 15,000। 24,000, 18,000, 15,000, 3,000। লাস্টের ঘর তো হবে না কিছু। আচ্ছা, লাইটিং কত হয়েছিল? লাইটিং কত বেরিয়েছিল করেছিস? দেখ লাইটিং করে দেখ। 150,000। 1250, 1000,
750 750 হাজার হাজার। আচ্ছা, এবার ছিল হচ্ছে লাইটিং হলো, এবার হবে হচ্ছে পাওয়ার। পাওয়ার কত কত হয়েছিল বল? 4800 4000 4800, 4000, 2800, 400। এবার লাস্ট আদার্সটা বল। করেছিস? প্রথমটা কি 6667, তারপর একটা 5333, তারপর একটা 2667, তারপর একটা 4000, 2667 তাই তো বললাম। তারপর 4000, 4000 তারপর একটা 1333 হয়ে গেল। তাহলে তো কত পরীক্ষা দেখা সুন্দর সহজ অঙ্ক দেয়, অঙ্ক কঠিন না, বুঝেছি। এরকম অঙ্ক আগের বছর লাস্ট ইয়ারে এসেছিল। তোর কিছু আটকে গেছে? কটা সিটটা? 2667, ঠিক আছে, হলো। আর কি বলেছিলাম, যদি কোশ্চেনে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেস থাকে সেটা সার্ভিসের ঘরে বসিয়ে যাবে। তাহলে লিখি, ছিল মনে হয় অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এখানে লিখতে হবে বেসিসের ঘরে লিখতে হবে ডাইরেক্ট অ্যালোকেশন বলে কথাটা লিখতে হবে, ডাইরেক্ট অ্যালোকেশন লিখবি কিন্তু। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 1.5 লাখ আর 5, টোটাল 2 লাখ টাকা টোটালের ঘরে। এক্স এর ঘরে 1.5 লাখ আর ওয়াই এর ঘরে 85 লাখ। এবার লিখবো ডাইরেক্ট ওয়েজেস, এটাও ডাইরেক্ট অ্যালোকেশন লিখবো। কত টাকা ছিল? 20,000 টাকা। এক্স এর ঘরে 15,000, ওয়াই এর ঘরে 5,000। শেষ অঙ্ক টোটাল কর। যেটা বেরোলো তাকে বলে টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। টোটাল ওভারহেড অ্যাজ পার টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। দেখ করে দেখ, 3 লাখ, টোটাল হচ্ছে 3,82,000। এক একটা করে কর। এর ঘরে টোটাল কত হচ্ছে বল? হ্যাঁ, 57,717। বির ঘরটা করবি 42,333, 31,217। এক্স এর ঘরে এক্স এর ঘরে কত হচ্ছে বল? 1,86,400। লাস্টের ঘরটা বল। সি কত বেরোচ্ছে? 31,217 হয়ে গেল। তাহলে প্রাইমারি কমপ্লিট, বুঝতে পারছি ব্যাপারটা। এবার সার্ভিস, সার্ভিস কোন মেথডে করবো? রিপিটেড করবো না এক্স ধরে করবো? অ্যালজেব্রা, এক্স ধরে অ্যালজেব্রা করে করবো, তাই তো? আচ্ছা, আগে দাগ কেটে নি, অঙ্ক পরে করবো, ওটা তো ওয়ার্কিংস করবো। সবার হয়েছে এত অব্দি? টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেল। ওখানটায় তোর হয়ে যাবে, ওখানে যে কথা আছে ওখানটায় পেন্সিল দিয়ে মুছে ওখানটা সেই ইরেজার দিয়ে মুছে ওখানটা হয়ে যাবে। আচ্ছা দেখ, দাগ কাটবো, কারণ এরপরে যেটা করবো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, তো এখানে লিখি যেটা করতে হয়, বের করতে হয় সেটা লিখ স্টেটমেন্ট শোয়িং, স্টেটমেন্ট শোয়িং reallocation of service department, reallocation of
সার্ভিস ডিপার্টমেন্ট। দাগ কাটবো। বুদ্ধি করে এটা করলেও হবে। দেখ আমি কি ঘর করলাম দেখেছিস এখানে? কি ঘর করলাম? এ বি সি। দেখ দিকটাকে একটু শুনবি মন দিয়ে। আগের দিন তো আমরা দাগ কাটা শিখিয়েছি তো। আগের দিন কেমন দাগ কেটেছিলাম? প্রোডাকশন সার্ভিস সব করেছিলাম। তুই যদি দেখ এই ঠান্ডা মাথা তুই আমি না বারবার জিজ্ঞাসা করা কোন মেথডে করছিস? স্যার ওই অ্যালজেব্রা সাইমালটেনিয়াস ইকুয়েশন মেথড করবো। তুই এবিসি করলেই হবে। তুই আগের দিনের অঙ্ক করে ভালো করে দেখিস কি ছিল? এ বি সি এক্স ওয়াই পাঁচটা ঘরই ছিল। তাহলে এক্স এ যেটা লিখেছিলাম সার্ভিস ডিপার্টমেন্টে যত টাকা লিখেছিলাম আলটিমেটলি তো সার্ভিস নীল হয়ে যাচ্ছিল। তুই যদি মনে করিস তুই 5 টাকার করতেই পারিস, এটা করলে কি শুধু এবিসি করলে তো সময়টা বেঁচে গেল। কেননা ব্যাপারটা কি ওটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের টাকাগুলো কাকে দেবো? প্রোডাকশনকে দিয়ে দেবো। ঠিক আছে তো? তো কোনো সমস্যা নেই এখানে। তাহলে কি লিখবো? লেখ টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। পার্টিকুলার্স এর ঘরে লেখ, অনেকটা বড় জায়গা পেয়ে গেছে এর জন্য। টোটাল ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন কত টাকা? 57717, যেটা এইমাত্র বের করলাম, তাই না? তারপর 4233 আর 31217। ঠিক আছে? ঠিক আছে তো? সবাই লিখেছিস? দাগ কেটে লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এবার কি লিখবো? ওখানে সার্ভিস ডিপার্টমেন্ট করা ছিল অঙ্কে দুটো, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে কি লিখবো? সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, নিচে লিখবো সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, তাই তো? কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এটা? হ্যাঁ, বিসি সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, লাইক সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ডিস্ট্রিবিউটেড, পার্টিকুলার্স এর মধ্যে লিখবো ডিস্ট্রিবিউটেড। কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবো? অ্যামাং এ বি সি আর ওয়াই এর মধ্যে। হ্যাঁ কি না? এ বি সি আর ওয়াই এর মধ্যে লিখি না, অসুবিধা কোথায়? বলে স্যার ওয়াই এর ঘর তো নেই। হবে, সব হবে, বুঝতে পারবো। রেশিওটা কি ছিল বল? এ বি সি ওয়াই এর মধ্যে রেশিও কি ছিল? 2:3:4:1। প্যাকেট করে রাখলাম। ক্ষতি কোথায়? প্যাকেট করে রাখলাম, পরে কিচ্ছু টাকাটা বের করে আবার পয়সা বসাচ্ছি। আর ঠিক তার নিচেই লিখবো একটা লাইন, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই ডিস্ট্রিবিউটেড অ্যামাং। ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড অ্যামাং কার মধ্যে ভাগ করবো? এ বি সি আর এক্স। রেশিও কি ছিল? 4:2 আর হ্যাঁ আচ্ছা, তিনটেই 2 ছিল, তাই তো? ওটাই ছিল। করে যেটা করবি যে লাস্টে অ্যান্সার বেরিয়ে যাবে, এখানে শেষ হয়ে যাবে। বাট ওটা করার জন্য বুঝতে গেছে? এবার ওয়ার্কিংস করবো। লেখ ওয়ার্কিংস লেখ, যেটা আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন করবো, যেটা করেছি তোরাও জানিস। ওয়ার্কিংস এ লিখছি লেট, লিখবো লেট টোটাল ওভারহেড, লেট টোটাল ওভারহেড অফ total overhead of service department X, of service department X। তার মানে এ দেখ আমি এখানে দেখ সার্ভিস, এটা তো সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ছিল। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স কত টাকা পেয়েছিল? সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর প্রাইমারি ডিস্ট্রিবিউশন কত পেয়েছিল? দেখ খাতায় দেখ, 400। অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স কে আমি কি ধরছি? এ ধরছি। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স কে আমি এ ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। অ্যান্ড পাশে লিখলাম অ্যান্ড সার্ভিস ডিপার্টমেন্ট বি কে আমি কি ধরছি? সরি, ওয়াই কে ধরছি বি। কোনো ডাউট নেই নিশ্চয়ই এখানে, যেটা আগেও লিখেছি। তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স কে আমরা এ ধরলাম আর সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই কে আমরা বি ধরলাম, তাই তো? তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স কে আমরা কি ধরলাম? এ ধরলাম, তাই তো?
এ ধরলাম, তাহলে লিখবো এ ইকুয়াল টু, ভালো করে শুনবি, এ, ঠিক আছে তো, এ ইকুয়াল টু, আমাকে বল তোরা সবাই সবার খাতার দিকে তাকা, সার্ভিস ডিপার্টমেন্ট এক্সটাকে কি ধরেছি, এ ধরেছি, তাহলে এর টাকা কত ছিল, 1,86,000 টাকা, 1,86,400 টাকা ছিল, তো ছিলই, এটা তো ছিলই, প্লাস ও তো আবার কিছু পাবে, কার থেকে পাবে, বিট থেকে, বিট থেকে পাবে কিছু, কত পাবে বিট থেকে, যেটা পাবে বলে প্লাস হলো, কত পাবে বলেছিল দেখ কোশ্চেনে, 20%, না না, বিট থেকে 10% পাবে। স্যার এই 20 পাবো, তারা দেখি কোশ্চেনটা দেখে একটু, 20 হ্যাঁ সরি, বিট থেকে পাবে 20%, এই যে বিট থেকে 20%, বিট থেকে পাবে 20%, বিট থেকে 20%, বিট থেকে পাবে 20%, তাহলে লিখবো 20% অফ বি, তাহলে এখান দিয়ে সাজা, তাহলে কি হবে, এ যেহেতু ডান দিকে 20% অফ বি আছে, সাইড চেঞ্জ করলে ডাইরেক্ট হয়ে যাবে মাইনাস, মাইনাস কি করবো, 20% মানে কত, 1/5, সাইড চেঞ্জ করলে কি হবে, b/5 হবে না, মাইনাসে লিখলাম b/5 ইকুয়াল টু কত, 1,86,400, তাহলে কি হলো, এ মাইনাস b/5 ইকুয়াল টু 1,86,400, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল, ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। একই রকম ভাবে বি ইকুয়াল টু, বি, বি কাকে ধরেছিলাম, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই কে, কত খরচা ছিল, 64,333, ওর এটা তো ছিলই, প্লাস ও এর থেকে কত পার্সেন্ট পাবে, 10%, কথা বলিস না রে? কথা বলিস না, 10% অফ এ, তাহলে কি হবে, বি, কথা বলিস না, সাইড চেঞ্জ করলে কি হবে, 10% অফ এ ছিল, সাইড চেঞ্জ করলে এদিকে হবে মাইনাস a/10, তাই তো, ইকুয়াল টু 64,333, ঠিক আছে, এটা হয়ে গেল 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে এ আর বি মান বের করবো, কিছুই, এটার একটা ইকুয়েশন হয়ে গেল, তাহলে দুটো ইকুয়েশন থেকে সমাধান করব, লিখবো a মাইনাস b/5 ইকুয়াল টু 1,86,400, আর b মাইনাস a/10 ইকুয়াল টু 64,333, ঠিক আছে, তাহলে কি করে সমাধান করা যায় দেখা যাক, এখানে এ আছে, মানে প্রথম ইকুয়েশনে এ আছে, সেকেন্ড ইকুয়েশনে a/10 আছে, তাহলে প্রথম ইকুয়েশনে যদি আমরা 1/10 মাল্টিপ্লাই করি তাহলে তো হয়ে গেল, আর সেকেন্ড ইকুয়েশনে 1 মাল্টিপ্লাই করব, কি হচ্ছে, দাঁড়াচ্ছে কি, a/10 মাইনাস b/50 ইকুয়াল টু, এই 1,86,400 এর সঙ্গে 1/10 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 1,86,400, আর এখানে হচ্ছে b মাইনাস a/10 ইকুয়াল টু 64,333, হয়ে গেল। এবার যদি ভালো করে দেখি আমরা, প্লাস করলেই কাটাকাটি আছে, প্লাস করলে, তাহলে a/10 এর সাথে a/10 এর সাথে মাইনাস a/10 কেটে গেল, আর এখানে কি হচ্ছে, b মাইনাস b/50 ইকুয়াল টু, ক্যালকুলেটর নে, 18,640 এর সঙ্গে 64,333 যোগ করে কত হয়েছিল, 82,900, হ্যাঁ স্যার 82,900, 82,973 হয়ে গেল, b মাইনাস b/50, এটা করলে কত হচ্ছে 49b, তাই তো, 49b/50 ইকুয়াল টু 82,973, তারপরের লাইনে b হবে কত, 82,973 ইন্টু 50, ক্রস মাল্টিপ্লাই করবো, ডিভাইড বাই 49, কত হচ্ছে, 84,666 বা 700, তাহলে আমাদের বি বেরিয়ে গেল, বি মানে কি, বি মানে হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই কত, 84,667, হয়ে গেল, এটা একটা এক্স ধরে করাটা অনেক বেশি ইজি, করতে করতে তুই 2 দিন পড়লেই দেখবি পুরো মাথায় ঢুকে গেছে, এক্স ধরে বেশি ইজি লাগবে, কিরে এক্স ধরে অসুবিধা হচ্ছে, হয়ে গেল। আর কি হচ্ছে, ওটা করতে অনেক সময় লাগে, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যে কোনো একটা ইকুয়েশন খোঁজ, হয় 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশনে ওই বির মানটা বসিয়ে দেয়,
একটা ইকুয়েশন লিখলাম, ওই 1 নম্বর ইকুয়েশনটা লিখছি, a মাইনাস বি বাই 5 ইকুয়াল টু 1,86,400 ছিল না? তাহলে এর মান যখন বের করবো এদিকে লিখবো 1,86,400। লেফট সাইডে ছিল মাইনাস বি বাই 5, ওটাকে রাইটে পাঠালে প্লাস বি বাই 5 হবে। 1,86,400 প্লাস বি মানে 84,667 বাই 5। কত হচ্ছে? 16,933। তাহলে 1,86,400 প্লাস 16,933 কত হচ্ছে? 2,03,333। এটা বেরোলো এ। এ মানে হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। দু লাখ 3,333। ঠিক আছে, এটা বেরোলো। কাজ মিটে গেল এত অব্দি আমাদের। কিরে, এবার ওখানে ভাগ করব। কত ছিল বল? এক্স, এক্স এর অ্যামাউন্ট কত ছিল? 2,03,333। এই যে উপরে ছিল না, ওই তো 1,86,400 প্লাস বি বাই 5। ঠিক আছে, আর বির মান কত বেরিয়েছিল? 84,667 বাই 5। কত হলো? ক্যালকুলেট করে ফাইনাল বেরোলো 2,03,333। আচ্ছা, এবার ওখানে ভাগ করব। ভাগটা যখন করব, আমার সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর টাকা কত বেরোলো বল? 2,03,333। এটাকে ভাগ করবি 2, 3, 4, 1 রেশিওতে কর। 2,03,333 ডিভাইডেড বাই 10 ইন্টু 2 করে কত বেরোচ্ছে? 40,667। তাই তো, 40,667 3 করে কত হচ্ছে? 60,999 মানে 61,000। তিন করে তো কোনটা বল? সত্যি সত্যি। 4 লিখে কত বেরোচ্ছে? 81,333। এখানে সবাই শুনে নেই জায়গাটা। আমি বলছি এর ঘরে লিখলাম 40,667, বির ঘরে লিখলাম 61,000, আর সির ঘরে লিখলাম, শুনেন কথা বলছি, সির ঘরে লিখলাম 81,333। জাস্ট একটু ক্যালকুলেট করে তোরা হাতে দেখতে হবে, একজন ক্যালকুলেট কর, সবাই কর। আমার কত বেরোলো? এক্স এর অ্যামাউন্ট কত বেরোলো বল? 2,03,333। এটা কোন রেশিওতে ভাগ করবো? 2, 3, 4, 1 এর রেশিওতে ভাগ করবো। তাহলে 2, 3, 4, 1 এর টোটাল করলে কত হচ্ছে? 10। 10 হচ্ছে, ডিভাইড বাই 10 ইন্টু 2 করলে এই টাকাটা বেরোচ্ছে, ইন্টু 3 করলে এই টাকাটা বেরোচ্ছে, আর ইন্টু 4 করলে এই টাকাটা বেরোচ্ছে। স্যার এক লিখলাম না? এক লিখিনি, একের ঘর তো করিনি আমি, একের ঘর তো করিনি, এক্স এর ঘর এটা করলাম না। বাট এটা মাথায় রাখবি, ঠান্ডা মাথায়। অনেকে ভুল করে 2:3:4 করতে পারে, তাহলে অ্যান্সার ভুল বেরোবে। যখন করবো 2, 3, 4, 1ই নেবো। বুঝতে পারলি ব্যাপারটা? তারপর একটা দেখ, তারপরের অ্যামাউন্ট কত ছিল? ওয়াই এর অ্যামাউন্ট কত বেরিয়েছিল আমাদের? 84,667। হ্যাঁ, 84,667 ডিভাইডেড বাই কত হবে? 10 ইন্টু 4 কত বেরোচ্ছে? 33,867 হচ্ছে, 33,867। 2, 16,933। ঠিক আছে তো, 16,933। কিন্তু টোটালটা কি হচ্ছে? এই টোটালটা দেখ, ওই টাকাটা আমাদের টোটাল কত ছিল বল? এখানে কত পেয়েছিল? 84,667। তিনটে যোগ করে কি হচ্ছে? টোটাল যোগ করে দেখ এটা বেরোচ্ছে কিনা। 33,867 প্লাস 16,933 প্লাস 16,933 কত হচ্ছে? 67,733। ঠিক আছে, 67,733। আর ওটা আবার 16,933 হচ্ছে।
হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যোগ কর, কথা বলছিস না, যোগ কর, তিনটে যোগ করে দাও, অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, তিনটে যোগ করে দাও, অঙ্ক শেষ। যোগ কর তিনটে। 1,32,251। 1,20,266 আর 31,217 প্লাস 81,333 প্লাস 16,933 কত হচ্ছে? 1,29,483। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ওভারহেড। ব্যাস, এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছে, করে দিলাম।